আমাজনের গভীরে শতাব্দী আগে ইনকা সভ্যতার এক শাখা গোপনে লুকিয়ে রেখেছিল এক পদ্ম। তা ছিল না কেবল সোনার ধন, বরং প্রকৃতির প্রাকৃতিক রহস্য ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। যে তা পাবে সে প্রকৃতির ভাষা বুঝতে পারবে। কলকাতার এক পড়ন্ত বিকেল। ইন্ডিয়ান মিউজিয়ামের পুরনো গ্যালারিতে মানুষের ঢল নেমেছে। আজ সেখানে বিশেষ এক প্রদর্শনী, হারানো সভ্যতার ছায়া। ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা থেকে আনা হয়েছে বিরল বিরল ভাস্কর্য আর প্রত্নবস্তু। রাখা হয়েছে সেগুলোকে। লাল ইটের গ্যালারির ভেতরে আলো আঁধারির খেলা। দেওয়ালে ঝুলছে বিশাল বিশাল ব্যানার। মৃদু সঙ্গীত ভেসে আসছে আর দর্শকরা হাঁটছে খুবই ধীর গতিতে। প্রতিটি প্রদর্শনী দেখে বিস্মিত হচ্ছেন তারা। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছেন অভিজিৎ রায়, তরুণ গবেষক। চোখে মুখে কৌতূহল আর ক্লান্তির এক মিশেল। সে ভিড়ের দিকে নয়, বরং চোখ আটকে রেখেছে এক কোণে রাখা অদ্ভুত এক ভাস্কর্যের দিকে। ভাস্কর্যটি ছিল কালচে পাথরের তৈরি, অর্ধেক ভাঙা। উপরে পাখির মতো এক অবয়ব, যার ঠোঁটে খোদাই করা চাবির ছাপ। নিচে পদ্মের মতো কাঠামো, কিন্তু পাপড়িগুলো একেবারেই অসম্পূর্ণ। মাঝখানে মেঘের মতো রেখা, যার ভিতর খাঁজ। অভিজিৎ থমকে দাঁড়ায়। তার মনে হয় ভাস্কর্যটা যেন তাকেই ডাকছে। সে ধীর পায়ে এগিয়ে যায় এবং ঝুঁকে পড়ে ভাস্কর্যের দিকে। আঙুলের ডগা দিয়ে স্পর্শ করতেই মৃদু ধুলো ঝরে পড়ে সেখান থেকে। তারপর হঠাৎ করেই ভেতর থেকে সরু গোটানো একটা কিছু বেরিয়ে আসে। অভিজিৎ সেই দিকে চমকে ওঠে। যদিও বা চারপাশের কেউ সেটা খেয়াল করেনি, তবু সে দ্রুত কাগজের টুকরোটা নিজের মুঠোয় চেপে নেয়। ততক্ষণে তার বুকের ভেতর ধুকপুকানি অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে যেন কোনো অচেনা দরজা খুলে তাকে হাত ছানি দিয়ে ডাকছে। সেই ভিড় সামলে অভিজিৎ বেরিয়ে এলো গ্যালারি থেকে, এবং বাইরের ঠান্ডা হাওয়া তাকে একটু স্বস্তি দিলেও কৌতূহল আর ধৈর্য যেন একসঙ্গে তাকে টানছিল। সে সোজা চলে গেল কলেজ স্ট্রিটের পুরনো কফি হাউসে। এক কোণার একটা টেবিলে বসে গরম গরম কফি আসার আগেই ব্যাগ থেকে কাগজটা বের করল সে। হলদেটে ভাঁজ করা ছেঁড়া একটা কাগজ। তাতে 3টি প্রতীক আঁকা। প্রথমটা অদ্ভুত এক পাখি, ঠোঁটে ঝুলছে একটা চাবি। দ্বিতীয় একটা পদ্ম ফুল, জলের উপরে ভাসমান, পাপড়িতে অদ্ভুত সোনালি রঙের রেখা। আর তৃতীয় হচ্ছে মেঘের ছায়া, ভেতরে অচেনা কিছু অক্ষর খোদাই করা, যেন সেগুলো অর্ধেক হারিয়ে গেছে। অভিজিৎ চোখ সরাতে পারছিল না। টেবিলে কাগজ রেখে বারবার নিজের মনে সে বলে উঠছিল, এটা নিছক অলংকার নয়, এটা এক ধরনের মানচিত্র। ঠিক তখনই ফোনটা বেজে উঠল তার। ওপাশে অন্বেষা, তার দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী। পুরো নাম অন্বেষা চক্রবর্তী। সে একজন প্রত্নতত্ত্ববিদ এবং তিব্বতী লিপি বিশারদ। কোথায় হারিয়ে গেলে? সকাল থেকে ফোন ধরছো না যে? অভিজিৎ চাপা গলায় বলল, আজ অদ্ভুত একটা জিনিস পেয়েছি অন্বেষা। এক ভাস্কর্যের ভেতরে লুকোনো পুরনো কাগজ। তাতে প্রতীক আছে পাখি, পদ্ম, মেঘ। ওপাশে কিছুক্ষণের নিস্তব্ধ নীরবতা। তারপর অন্বেষা বলল, তুমি আবার নিজেকে বিপদে জড়াচ্ছ অভিজিৎ। এসব জিনিস হুট করে আসে না, কেউ না কেউ ইচ্ছে করেই রেখে যায়। অভিজিৎ মৃদু হেসে উত্তর দেয়, বিপদই হয়তো দরজা, দরজা খুললেই রহস্য মেলে। অন্বেষার গলা বেশ গম্ভীর শোনায়।
মনে রেখো, সব রহস্য জানার নয়। অভিজিৎ ফোন রেখে দিল বটে, কিন্তু কাগজের প্রতি তার চোখে গেঁথে গেছে। পরবর্তী কয়েক সপ্তাহে তার জীবন পুরোপুরিভাবে পাল্টে গেল। লাইব্রেরির ধুলো জমা আর্কাইভ, ন্যাশনাল লাইব্রেরির রেফারেন্স রুম, অনলাইন ডেটাবেস, সব জায়গায় সে খুঁজতে লাগলো কেবল পাখি, চাবি, পদ্ম এবং মেঘের মধ্যে মিল কোথায়। কখনো রাত 3টে পর্যন্ত ল্যাম্পের আলোয় বসে থাকে, কাগজে আঁকাঝোঁকা করে, আবার কখনো নিজেই কি সব বইপত্র ঘাটাঘাটি করছে। প্রতীকগুলোর পাশে মাঝে মধ্যেই প্রশ্ন চিহ্ন আঁকছে সে। একদিন হঠাৎ চোখে পড়ল লাতিন আমেরিকার এক বিরল গ্রন্থে এল লোটো ডোরাডো, অর্থাৎ সোনার পদ্ম। এই গ্রন্থে লেখা ছিল, আমাজনের গভীরে শতাব্দী আগে ইনকা সভ্যতার এক শাখা গোপনে লুকিয়ে রেখেছিল এক পদ্ম। তা ছিল না কেবল সোনার ধন, বরং প্রাকৃতিক রহস্য এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। যে তা পাবে সে প্রকৃতির ভাষা বুঝতে পারবে। অভিজিৎ কাগজে আঁকা পদ্মের প্রতীকের দিকে তাকালো। তার ঠোঁট তখন শুকিয়ে গেছে। এটাই সোনার মায়াপদ্ম। সে আরো জানতে পারল যে এই পদ্মের রহস্য খুঁজতে হলে তাকে 3টি চিহ্ন পড়তে হবে। পাখি অর্থাৎ পথপ্রদর্শক, পদ্ম মানে শক্তি, আর মেঘ মানে গোপন দরজা। এই সব কিছু মিলিয়ে অভিজিতের বুকের ভেতর অস্থিরতা ধীরে ধীরে বাড়তে লাগলো, এবং তার মাঝেই মনের ভেতর সে আরো একটা প্রশ্নের বারবার সম্মুখীন হচ্ছিল। সেটা আর কিছুই নয়, সে একা পারবে তো? আমি একা পারবো তো? জঙ্গলের নামটা অ্যামাজন জানার পর অভিজিতের মনে পড়ে গেল ব্রাজিলে থাকা তার পুরনো সহপাঠী আয়েশার কথা। বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে দুজন মিলে কতবার অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখেছে। এখন আয়েশা বাস্তবেই অভিযাত্রী। ব্রাজিলের রেইন ফরেস্টে সে কাজ করছে। অভিজিৎ তাই সেই রাতে সাহস করে আয়েশাকে মেইল করল। তাতে লিখল, আয়েশা, আমার হাতে এক অদ্ভুত সূত্র এসেছে। মনে হচ্ছে এটা ইনকা সভ্যতার সোনার মায়াপদ্মের দিকে নিয়ে যাচ্ছে। তুমি অ্যামাজনের ভেতরেই আছো, তোমার সাহায্য আমার সত্যিই খুব দরকার। মেল পাঠিয়ে সে বিছানায় শুয়ে রইল। বুকের ভেতর ধুকপুকানি বেড়েই চলেছে। পরদিন সকালে ইনবক্সে উত্তর এলো, তুমি একটুও বদলাওনি অভিজিৎ, এখনো রহস্যের পিছনে ছুটছ। আমি এখানে আছি জঙ্গলের গভীরে, তবে অ্যামাজন কিন্তু শুধুমাত্র সৌন্দর্য নয়, মৃত্যুরও ফাঁদ। যদি আসতে চাও তাহলে প্রস্তুত থেকো। কিন্তু এবার শুধু মেইল নয়, আয়েশা ভিডিও কল করল। স্ক্রিনে ভেসে উঠল ঘন জঙ্গলের পটভূমি, কাঁধে ঝোলানো ব্যাকপ্যাক, চুল রয়েছে বাঁধা, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আয়েশা এক মুহূর্ত অভিজিৎকে দেখল, তারপর মুচকি হেসে বলল, তুমি সত্যি থামতে পারো না, তাই না? অভিজিৎ হেসে উত্তর দিল, থামতে পারলে আমি হতাম না। আয়েশা গম্ভীর হয়ে গেল। সে বলল, শোনো, এই জঙ্গল খেলনা নয়। বিষাক্ত সাপ, অদৃশ্য রোগ, অচেনা উপজাতি, প্রতিটি পদক্ষেপে মৃত্যুর সম্ভাবনা। তুমি কি নিশ্চিত? অভিজিৎ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দেখো, আমি নিশ্চিত নই, তবে আমি জানি এই ডাক এড়ানো যায় না। তুমি আমার সঙ্গী হবে? হ্যাঁ, তবে শর্ত আছে। বাঁচতে হলে আমার কথা শুনতে হবে। অভিজিৎ মাথা নেড়ে বলল, ওকে, ডিল। ভিডিও কল শেষ হলে অভিজিৎ টেবিলে রাখা পুরনো কাগজের দিকে তাকালো। 3টি প্রতীক যেন হঠাৎই আরো বেশি করে জীবন্ত লাগছে। বাইরে তখন কলকাতার আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে।
সে ডায়েরি খুলে লিখল, শূন্য রেখার ওপারে আমার প্রথম অভিযান শেষ হয়েছিল। এখন নতুন ডাক এসেছে, এবার অ্যামাজনের সোনার মায়াপদ্ম। এই ডাক আমি অস্বীকার করতে পারবো না। ঠিক তখনই তার কানে ভেসে আসলো এক অচেনা কণ্ঠস্বর। পথ খুঁজতে নামলে আলো নয়, অন্ধকার পাবে। অভিজিৎ জানলার বাইরে তাকালো। কালো মেঘের সঙ্গে ঝলসে উঠছে বজ্রের আলো। রাস্তার মোড়ে বন্ধ চায়ের দোকানের ছায়া ঘেরা বেঞ্চে বসা এক অদ্ভুত দেখতে মানুষ। শরীরে রং মাখানো, মাথায় পালকের মুকুট, হাতে বর্ষা, মুখে অর্ধেক অন্ধকারে, কিন্তু চোখ দুটো জল জল করছে, যেন শিকারীর চোখ। লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, বর্ষা হাতে নিয়ে অভিজিতের দিকে তাক করলো। তারপর আবারও সেই অচেনা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, পথে আমাদের আবার দেখা হবে, প্রস্তুত থেকো। এরপর তাক করা বর্ষা নামিয়ে নিয়ে সেই রহস্যময় মানুষটি অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। অভিজিৎ তখন জানলার কাছে শুধু তার নিজের প্রতিবিম্ব আর পিছনে ঝলসে ওঠা বিদ্যুৎ ছাড়া আর কিছুই দেখতে পেল না। কিন্তু সেই প্রতিবিম্বের পাশে এক মুহূর্তের জন্য আরেকটি ছায়া যেন ভেসে উঠেই অচকিতেই মিলিয়ে গেল। অভিজিৎ বুঝতে পারছিল সেই অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে সেটা গুপ্তধন খুঁজতে নাকি মৃত্যু খুঁজতে তা বলবে সময়। কলকাতার এক রাত। জানলার বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। অভিজিৎ নিজের টেবিলে বসে ব্যাগ গোছাচ্ছে। ল্যাপটপ, নোট বই, রেফারেন্স বুক, কাগজের টুকরো যেটাতে এখনো আঁকা আছে সেই 3 প্রতীক। প্রতিবার তাতে চোখ পড়লে সে বুকের ভেতর এক অদ্ভুত টান অনুভব করে। কাগজটা ব্যাগের আলাদা পকেটে রেখে সে এক মুহূর্ত দাঁড়ালো আয়নার সামনে। মুখ শুকনো, চোখে ক্লান্তির স্পষ্ট ছাপ, তবুও কোথাও যেন এক অদম্য আকর্ষণ তাকে টানছে, টেনেই চলেছে। হঠাৎ আবারও তার ফোনটা বেজে উঠল। অন্বেষার নাম ভেসে উঠেছে স্ক্রিনে। অভিজিৎ, তুমি কি সত্যিই যাচ্ছ? অভিজিৎ খুব চাপা গলায় উত্তর দিল, হ্যাঁ অন্বেষা, আমি ব্রাজিল যাচ্ছি। আয়েশা আমার জন্য অপেক্ষা করছে। শোনো, এইসব প্রতীক, ধন, সভ্যতার রহস্য, এগুলো গল্পের মতো শোনায়, কিন্তু বাস্তবে ওখানে মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। অভিজিৎ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এই কথা তুমি বলছো অন্বেষা? আচ্ছা, আমাদের গবেষণামূলক অভিযানগুলোর কথা তোমার কি মনে নেই, নাকি মনে করতে চাইছো না? কোনটা? ওই অভিযানগুলোতেও অনিশ্চয়তা ছিল, কিন্তু আমরা তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম। অন্বেষা উত্তেজিত কণ্ঠে বলল, আমি কিছু ভুলিনি অভিজিৎ, কিন্তু এল ডোরাডো হোক বা এল লোটো ডোরাডো, এসবই কেবল মিথ, আর সেটা বারবার প্রমাণিত হয়েছে। ঠোঁটের কোণে একটা হালকা হাসি নিয়ে অভিজিৎ উত্তর দিল, বেশ, তো আরো একবার তা না হয় প্রমাণিত হবে। নিজের অন্তরের দ্বিধা গোপন করার চেষ্টা করেই অন্বেষা বলল, তুমি কি নিশ্চিত ফিরে আসবে? উত্তরে অভিজিৎ বলল, দেখো, নিশ্চিত নই, কিন্তু এই ডাক আমি উপেক্ষা করতে পারছি না। ফোন রেখে সুটকেস বন্ধ করলো সে। ঘুমোতে যাওয়ার আগে অন্বেষার কথাগুলো যেন হঠাৎ করেই তার মনে কয়েকটা প্রশ্নের জন্ম দিয়ে গেল। আচ্ছা, আমি কি সত্যিই প্রস্তুত? এইরকম একটা অভিযানে যাওয়া আমার পক্ষে ঠিক হচ্ছে? তবু এই যাত্রা যে অনিবার্য। বুকের ভেতরে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে, এক অদ্ভুত ডাক। সোনার মায়াপদ্ম শব্দটাই যেন এক অদ্ভুত অপূর্ব এড়িয়ে না যাওয়ার মায়াজাল।
পরদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের ভিতরে দাঁড়িয়ে অভিজিতের মনে হচ্ছিল যেন তার বুকের ভেতর দুটি স্রোত একই সঙ্গে বইছে। একদিকে উত্তেজনা শতাব্দী পুরনো এক রহস্যের পথে পা বাড়াচ্ছে সে, আর অন্যদিকে অজানা এক ভয়। যে পথে সে পা বাড়িয়েছে সেখান থেকে তো তার ফেরা নাও হতে পারে। তারপর চেক ইনের লাইনে দাঁড়িয়ে সে ব্যাগের চেন টেনে আবারও দেখে নিল। ভেতরে আছে সেই হলদেটে কাগজ, যেটায় আঁকা প্রতীকগুলো তাকে এখানে টেনে এনেছে। তার চোখ বারবার আঁকায় চলে যাচ্ছে, পাখি, পদ্ম, মেঘ। প্রতিবারই মনে হচ্ছে এগুলো কেবল নকশা নয়, বরং অদৃশ্য কোনো এক দরজার চাবিকাঠি। বিমান ছাড়ল তার নির্দিষ্ট সময়। তখন গভীর রাত, দীর্ঘ ফ্লাইট, কলকাতা থেকে দুবাই, তারপর সাও পাওলো, তারপর আরো অনেকগুলো। বিমানের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে অভিজিৎ। আকাশে ভেসে থাকা মেঘ দেখে মনে হয় যেন মেঘের ভিতরেই লুকিয়ে আছে সেই তৃতীয় প্রতীকের আসল রহস্য। একবার চোখ বন্ধ করতেই কল্পনায় ভেসে উঠল জঙ্গলের দৃশ্য, ঘন সবুজ, অন্ধকার নদী, অচেনা জনজাতির অদ্ভুত সব চোখ। বুক ধকধক করতে লাগলো তার। অভিজিৎ মাথা হেলালো, কিন্তু ঘুম এলো না। শুধু একটাই প্রশ্ন তার মনের মধ্যে ঘুরছে, সত্যি কি মায়াপদ্ম আছে? দিন 2 পর দীর্ঘ যাত্রা শেষে বিমান নামল সাও পাওলোতে। শহরের গরম আর্দ্র বাতাস তার গা ঘেঁষে চলে গেল। কলকাতার ধোঁয়া ধুলো থেকে একেবারেই ভিন্ন এ জায়গা। এখানে বাতাসে আছড়ে পড়ছে গ্রীষ্মমণ্ডলীয় গাছের গন্ধ, দূরে বাজছে লাতিন সুর। এয়ারপোর্টে বের হতে এসে দেখল ভিড়, কোলাহল, নানা ভাষার গুঞ্জন। অভিজিৎ ক্লান্ত চোখে চারপাশে তাকালো। ঠিক তখনই কোথাও থেকে যেন এক দৃঢ় কণ্ঠস্বর তাকে ডেকে উঠল, অভিজিৎ। ঘুরে তাকাতেই সে দেখতে পেল আয়েশাকে। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। এত বছর পরেও আয়েশার হাসি একই রকম প্রাণবন্ত। তোমাকে ব্রাজিলে স্বাগত। অবশেষে এলেই? সত্যি তুমি পাগল, জানো তো? না হলে এত দূর অ্যামাজনের অজানা পথে আসার সাহস কজন করতে পারে? আয়েশা হাত বাড়িয়ে দিল। অভিজিৎ মুচকি হেসে উত্তর দিল, পাগলামি তো সব আবিষ্কারের শুরু। হাসলো আয়েশা, এবং সেই হাসি দেখে অভিজিৎ বলে উঠল, তবে তুমি আগের মতোই আছো। এবার আয়েশার ঠোঁটে সামান্য ব্যঙ্গ মিশ্রিত হাসি লক্ষ্য করা গেল। আমিও বদলেছি, শুধু চোখে বোঝা যায় না। তারপর ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার মুহূর্তে আয়েশাকে বলতে শোনা গেল, অভিজিৎ, আমরা কিন্তু একা যাচ্ছি না। এই অভিযানের জন্য 2জন সঙ্গীকে পেয়েছি। একজন রেনো, অ্যামাজনের সেরা ফরেস্ট গাইড, আর একজন হলো শায়লা, ভাষা বিজ্ঞানী, প্রাচীন ইনকা লিপি পড়তে পারে। সেই শুনে অভিজিৎ চমকে তাকালো। ভাষাবিদ? গুপ্তধনের সঙ্গে ভাষার কি সম্পর্ক? আয়েশা গম্ভীর গলায় উত্তর দিল, তুমি ভাস্কর্যের পিছনে যে প্রতীক পেয়েছিলে, ওগুলো কিন্তু শুধুই ছবি নয়, ওগুলো সংকেত। আর সংকেত বুঝতে হলে ভাষা তো জানতেই হবে। ট্যাক্সি করে হোটেলের পথে যেতে যেতে এই সাও পাওলো শহর সম্পর্কে আয়েশার থেকে অনেক তথ্য অভিজিৎ নিজের নোটবুকে লিখে রাখছিল। সাও পাওলো ব্রাজিলের সবচেয়ে বড় শহর, দক্ষিণ আমেরিকার অন্যতম জনবহুল নগরী। এটাকে বলা হয় ব্রাজিলের অর্থনৈতিক রাজধানী। শহরটি ব্যবসা, সংস্কৃতি, শিল্পকলার এক মহা মিলনস্থল।
এখানে আকাশ ছোঁয়া অট্টালিকাও যেমন আছে, তেমনই আছে রঙিন রাস্তার আর্ট ও লাইভ মিউজিকও। সাও পাওলো বহু সংস্কৃতির শহর। ইতালিয়ান, জাপান, আরব সহ নানা অধিবাসী সম্প্রদায়ের বসবাস এখানে। শহরের রাত প্রাণবন্ত, রেস্টুরেন্ট, ক্যাফে, ক্লাব, মিউজিক কনসার্টে একেবারে ভরা। তবে শহরের কোলাহল থেকে কয়েক ঘন্টার পথেই আমাজনের অরণ্যের রহস্যময় দ্বার খুলে যায়, যেখানে আধুনিকতার সঙ্গে মিশে আছে প্রাকৃতিক অজানা এবং অদ্ভুত ভয়। যাই হোক, আবারও ফেরা যাক গল্প কথায়। পরদিন ভোরে তারা রেনুর সঙ্গে দেখা করলো একটি ক্যাফেতে। রেনু এক লম্বা চেহারার মানুষ, গায়ের রং শ্যামলা, অন্যভাবে বললে বনমাটির মতো গায়ের রং। চোখ দুটো ছোট হলেও তীক্ষ্ণ, যেন পাতার আড়াল থেকেও সব দেখে নেয় সে। তার গলায় ঝুলছে পশমের তাবিজ। আয়েশা পরিচয় করিয়ে দিল। পরিচয় করিয়ে দিই, এ হলো রেনু। অ্যামাজনের প্রতিটি গাছ, প্রতিটি নদী, এমনকি প্রতিটি জন্তুর ডাক পর্যন্ত ও চিনে নিতে পারে। রেনু শান্ত গলায় বলল, জঙ্গল কোনো বই নয় যে পড়া যায়, জঙ্গলকে শুনতে হয়। বাতাস, গন্ধ, পায়ের নিচের মাটি সবই কথা বলে। যারা শোনে তারাই বাঁচে। অভিজিৎ মুগ্ধ হয়ে শুনছিল। সে জিজ্ঞেস করল, তুমি কি বিশ্বাস করো সোনার মায়াপদ্ম আছে? রেনু একটু থেমে মাটিতে হাত বুলিয়ে নিয়ে বলল, আমার দাদু বলতো জঙ্গলের গভীরে এমন এক পদ্ম আছে যা আলো খায়। যারা সেটা খুঁজতে যায় ফিরে আসে না। তবে গল্প যত পুরনো হয় তত গভীর সত্য লুকিয়ে থাকে। সেদিন সন্ধ্যায় তাদের সঙ্গে যোগ দিল শায়লা। গাঢ় নীল শাড়ির মতো পোশাক, চোখে চশমা এবং চিন্তার ঝিলিক। তার হাতে ছিল মোটা একটা নোটবুক, ভিতরে আঁকা প্রতীক আর লিপি। সে সোজাসুজি অভিজিতের দিকে তাকিয়ে বলল, তুমি যে প্রতীক এনেছো আমি বিশ্লেষণ করেছি। ওটা কেবল একটা ছবির নয়, ওটা আসলে ইনকা প্রচলিত পাখি পদ্ম মিথের রূপান্তর। এর মানে হলো জলে জন্ম, আকাশে উড়ান, মেঘে মিলন। অভিজিৎ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, মানে? শায়লা উত্তর দিল, মানে আমাদের পথ হবে 3 স্তরে, জল, আকাশ আর মেঘ। ইনকারা কখনো সরাসরি কথা বলে না, পতাকার ভেতরে সংকেত রাখে। তোমার পদ্ম মানচিত্র সেই ধারা। আয়েশা হাসল। তাহলে দেখা যাচ্ছে তোমার গুপ্তধন খোঁজা এখন কেবল মাটি খোঁড়ার অভিযান নয়, ভাষা এবং প্রতীকের গোলকধাঁধাও এর সাথে জড়িয়ে। রাতের ডিনার টেবিলে 4 জন একসঙ্গে বসল। আলো কম, চারপাশে অচেনা ভাষার কোলাহল, কিন্তু তাদের টেবিলে যেন এক নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। অভিজিৎ বলল, আমরা আসলে কি খুঁজতে যাচ্ছি, সোনা না ইতিহাস? রেনু ধীরে ধীরে বলল, আমার কাছে জঙ্গল মানে বেঁচে থাকা। গুপ্তধন চাই বা না চাই, ওখানে টিকে থাকাই সবচেয়ে বড় লড়াই। শায়লা নোটবুকের পাতায় প্রতীক আঁকতে আঁকতে বলল, আমার কাছে এটা এক ভাষার রহস্য। হয়তো এমন এক লিপি পাবো যা মানুষের ধারণা বদলে দেবে। আয়েশা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে নিল, তারপর বলল, আমার কাছে অভিযান মানে পথ। সোনার মায়াপদ্ম থাকুক বা না থাকুক, আমরা যদি সত্যি সেখানে পৌঁছতে পারি তবে প্রমাণ হবে যে অসম্ভব বলে কিচ্ছু নেই। ডিনারের শেষে তারা বাইরে বেরোল। সাও পাওলোর রাত গম গম করছে। রাস্তায় আলো, গাড়ির শব্দ, দূর থেকে ভেসে আসছে সঙ্গীত। ঠিক তখনই মানুষের ভিড়ের মধ্যে থেকে সেই রহস্যময় ব্যক্তিটি বেরিয়ে এসে অভিজিতের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তার শরীরে সেই একই রকম রং মাখানো, মাথায় পালকের মুকুট, হাতে বর্ষা, আগুনের মতো দৃষ্টি। কোমরে গোঁজা একটা মুদ্রা বের করে সে তার আঙুলে ঘুরিয়ে অভিজিতের দিকে ফেলল।
ওই একই প্রতীক খোদাই করা মুদ্রা। অভিজিৎ তার দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি ততক্ষণে ওখান থেকে পালিয়ে গেছে। রেনু নিচু স্বরে বলল, তোমাকে জঙ্গল নিজের কাছে ডাকছে অভিজিৎ। অভিজিৎ খানিকক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছে এই মায়াপদ্মের অভিযান যত এগোচ্ছে ততই যেন সেই অদৃশ্য আতঙ্কের ছায়া তার নিকট এগিয়ে আসছে। সাও পাওলো থেকে বিমানে তারা উড়ে গেল আমাজনের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পর সকালের আলো ভেদ করে বিমান নেমে পড়ল মানাউস নামক এক শহরে। এই শহর আসলে বন্যতার দরজা। জানলা দিয়ে নিচে তাকাতেই অভিজিৎ অবাক হয়ে গেল। যত দূর চোখ যায় সবুজ গালিচার মতো ছড়িয়ে আছে অরণ্য, আর তার বুকের ভিতর দিয়ে বয়ে চলেছে এক নদী, কখনো সর্পিল কখনো বা প্রশস্ত। আমাজন যেন আকাশ থেকে দেখা এক বিশাল শ্বাসরত প্রাণী। রেনো বলল, এখানেই আমাজনের সত্যিকারের দ্বার। এখান থেকে নদী আর বন ছাড়া কিছু নেই। অভিজিৎ শিহরিত হল। এতদিন বইয়ে পড়া অরণ্য এখন ঠিক তার সামনে। মানাউস নামক শহর থেকে গাড়িতে যাত্রা শুরু হলো। আধুনিক স্থাপত্যের মাঝে কোলাহল কমে আসতেই সামনে খুলে গেল অসাধারণ দৃশ্য। দুই নদী রিও নেগ্রো এবং সলিময়েস একত্র হয়েছে কিন্তু মেশেনি। কালো আর বাদামি জল পাশাপাশি বইছে, যেন পৃথিবীর বুকের উপর আঁকা দুই সমান্তরাল রেখা। রিও নেগ্রো আর সলিময়েস একত্র হয়েছে কিন্তু মেশেনি। অভিজিৎ বিস্ময়ে বলল, অবিশ্বাস্য, কিন্তু জল সেখানে মিশে না কেন? রেনু ব্যাখ্যা দিল, কারণ তাপমাত্রা, ঘনত্ব আর স্রোতের পার্থক্য। তবে স্থানীয়রা বলে এটা আত্মাদের মিলনস্থল। এখানে অরণ্যের আত্মারা কথা বলে। শায়লা নোটবুকে লিখতে লিখতে বলল, পদ্ম যদি জলে ভাসমান হয় তবে হয়তো এমন কোনো মিলনস্থলেই সূত্র লুকানো আছে। হ্যাঁ। আয়েশা গম্ভীর মুখে বলল, আমরা এখনো শুরুই করিনি, অথচ প্রতীক যেন আমাদের এগিয়ে দিচ্ছে। পরের দিন সকালে তারা কাঠের নৌকায় চেপে বসল। রিও নেগ্রো নদীর কালো জলে সূর্যের প্রতিফলন হচ্ছে। বনভূমির ঘন সবুজ ছাউনি নদীর দুই তীরে মাথা তুলে দাঁড়িয়েছে, যেন তারা প্রাচীন কোনো এক প্রহরী। এমন অরণ্য পৃথিবীর কোথাও নেই। প্রতিটি গাছ যেন হাজার বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। আয়েশা একটু বাস্তব স্বরে বলল, হ্যাঁ, তবে এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে বিপদ। সাপ, বিষাক্ত পোকামাকড়, এমনকি মানুষও। অভিজিৎ মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, মানুষ? রেনো গম্ভীর গলায় বলল, আমাজনের ভিতরে এখনো এমন উপজাতি আছে যারা বাইরের দুনিয়া চেনে না। ওদের এলাকায় ঢোকা মানে যুদ্ধ ঘোষণা। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে রইল। কাগজের প্রতীকগুলো মনে পড়ছিল তার। যদি সেই পথ তাদের এমন কোনো উপজাতিদের এলাকায় নিয়ে যায়, তখন নৌকা এগোচ্ছিল খুব ধীরে। কখনো শোনা যাচ্ছিল বানরের চিৎকার, কখনো বা পাখির ডাকে গাছ কেঁপে উঠছিল। নদীর ধারে মাঝে মাঝে দেখা যাচ্ছিল কুমিরের চোখ। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে এলো। বজ্রপাতের আলোয় নদীর জল ভীতিকর লাগছিল। রেনো সতর্ক কণ্ঠে বলল, ঝড় আসছে, সবাই প্রস্তুত হও। মুহূর্তেই বৃষ্টি নামলো ঝমঝম করে। বাতাসে নৌকা এদিক ওদিক দুলছে।
নৌকার একদিক অভিজিৎ শক্ত করে ধরে রইল। তার বুক তখন ধরফর করছে। আয়েশা চিৎকার করে বলল, সবাই নিচু হও, ভারসাম্য রাখতে হবে। রেনু দাঁড় টেনে নৌকাকে তীরে নিয়ে যেতে লাগলো। মুষলধারে বৃষ্টি নামার ফলে চারপাশের কোনো শব্দ আর শোনা যাচ্ছে না। শেষমেশ তারা এক গাছের তলায় নৌকা বেঁধে আশ্রয় নিল। অভিজিৎ হাঁপাতে হাঁপাতে বলল, এ কি প্রতিদিনই হয়? রেনু হালকা হাসল। এটাই আমাজনের নিয়ম। এখানে আবহাওয়ার সাথে লড়াই করাই বাঁচার প্রথম শর্ত। ঝড় থামার পর তারা আগুন জ্বালালো। চারজন আগুন ঘিরে বসে ভিজে কাপড় শুকোতে লাগলো। সেই সময় অভিজিৎ কাগজটা বের করলো। আগুনের আলোয় প্রতীকগুলো যেন নতুন করে ঝলমল করে উঠল আবার একবার। শায়লা মনোযোগ দিয়ে তাকিয়ে বলল, দেখেছ, এই ভেজা আলোয় পদ্মের ভেতরে আরো ক্ষুদ্র লাইন দেখা যাচ্ছে। অভিজিৎ বিস্মিত হয়ে বলল, আগে তো এত স্পষ্ট ছিল না। শায়লা বলল, সম্ভবত জল বা আর্দ্রতা এগুলো ফুটে ওঠে। মানে প্রতীকগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে শুধু নির্দিষ্ট পরিবেশে বোঝা যায়। আয়েশা ঠোঁট কামড়ে বলল, তার মানে এই পথ খুঁজতে হলে শুধু বুদ্ধি নয়, প্রকৃতির সঙ্গও চাই। রেনু মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, প্রকৃতি এখানে চাবি। যদি প্রকৃতির ছন্দ না বোঝো তবে কোনো দরজা খুলবে না। অভিজিৎ মনে মনে আবারও একবার নিশ্চিত হলো যে এই প্রতীক সত্যি পথ নির্দেশ। সেই রাতে তারা জঙ্গলের ভেতরেই তাঁবু ফেলল। চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধু পোকামাকড়ের গুঞ্জন। অভিজিৎ শুয়ে শুয়ে শুনছিল সেই শব্দ। হঠাৎ যেন মনে হলো শব্দগুলোর মধ্যেও কোনো এক ছন্দ আছে, যেন দূরে কেউ ফিসফিসিয়ে কিছু বলতে চাইছে। সে উঠে বসে উত্তেজিত কণ্ঠে বলল, তোমরা কিছু শুনতে পাচ্ছ? আয়েশা হেসে বলল, এখানে সবসময় কিছু না কিছু শোনা যায়। তবে ভয় পেও না অভিজিৎ, জঙ্গলের রাত আমাদের পরীক্ষা করছে। রেনু ধীর কণ্ঠে চোখ খুলল। অরণ্যের প্রতিটি শব্দই বার্তা। আর যদি ভয় দেখায়, কাল হয়তো ওরাই তোমাকে পথ দেখাবে। রেনু আর আয়েশার কথা শুনে অভিজিৎ আবারও শুয়ে পড়ল। কিন্তু তার চোখে তখনও সেই প্রতীক, পদ্ম আর সেই পাখি। ভোরবেলা কুয়াশা যেন চারিদিকটাকে ঢেকে রেখেছিল। সূর্যের আলো গাছের ডাল ভেদ করে নেমে আসছিল নিচে। তারা আবার শুরু করলো যাত্রা। এবার নদী ছেড়ে প্রবেশ করলো ঘন অরণ্যের ভিতরে। রেনু পথ দেখাচ্ছিল। সে পাতা ছিঁড়ে গন্ধ শুকছিল, পাখির ডাক শুনছিল, মাটির দাগ বারবার নিরীক্ষণ করছিল। এই পথে কিছু লোক গেছে, তবে বেশি দিন হয়নি। রেনুর কথাটা শুনে আয়েশা কপালে ভাঁজ ফেলে বলল, মানে আমাদের আগে কেউ এগোচ্ছে? উত্তরে রেনু গম্ভীর স্বরে বলল, হয়তো। আর সেটাই সবচেয়ে বড় বিপদ। অভিজিৎ আর শায়লা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেও অভিজিতের মাথায় এলো সেই রহস্যময় মানুষটির কথা। হ্যাঁ, হয়তো সেও এই পথেই রয়েছে। দুপুরের দিকে তারা এমন একটা খোলা জায়গায় এসে পৌঁছালো যার চারপাশে গাছ কাটা, মাটিতে আগুনের ছাই স্পষ্ট। সেই দৃশ্য দেখে এটা স্পষ্ট বোঝা গেল যে কেউ এখানে শিবির করেছিল। আয়েশা ভীষণ নিচু গলায় বলল, এই অভিযানে তাহলে আমরা একা নই। অভিজিৎ বুকের ভেতর অদ্ভুত শীতলতা অনুভব করল। শায়লা ছাইয়ের কাছে গিয়ে কিছু অদ্ভুত দাগ দেখিয়ে বলতে লাগলো, এগুলো প্রতীক, তবে আধুনিক নয়, কোনো উপজাতির চিহ্ন মনে হচ্ছে।
রেনো তখন আরো গভীরভাবে সেই দাগগুলোকে দেখে বলে উঠল, হ্যাঁ, আর এই উপজাতিরা বাইরের কাউকে স্বাগত জানায় না। এই কথোপকথনের মাঝেই হঠাৎ কোথা থেকে যেন শিশির মতো একটা শব্দ ভেসে এলো এবং সেই শব্দ শুনে তারা প্রত্যেকেই স্থির হয়ে গেল। জঙ্গলের নীরবতা ক্রমশ আরো ঘন হয়ে উঠছে। আয়েশা ফিসফিস করে বলল, চলো, এখান থেকে বেরোতে হবে। পথে চলতে চলতে তাদের কথোপকথন আরো তীব্র হচ্ছিল। আয়েশা বলল, তাহলে কি সত্যি অন্য কেউ এই পদ্মের খোঁজ করছে? শায়লা উত্তর দিতে এগিয়ে এলো। আসলে ইতিহাসের প্রতিটি ধন একাধিক মানুষের নজর কাড়ে। তবে এখানে যারা এসেছে তারা হয়তো শুধু ধন খুঁজছে না, উপজাতিদের প্রতীক মানে কোনো আধ্যাত্মিক গুরুত্বও থাকতে পারে। সেই শুনে রেনু বেশ গম্ভীর স্বরে উত্তর দিল, এমনও হতে পারে উপজাতিরা নিজেরাই এটা রক্ষা করছে। তাহলে কিন্তু আমাদের কাজ আরো কঠিন হতে চলেছে। আয়েশা একটা দীর্ঘশ্বাস ফেলল। অভিজিৎ ঠোঁট কামড়ে প্রতীকীটির দিকে তাকালো, তারপর দৃঢ়তার সাথে বলল, যাই হোক, আমি খুঁজে বের করব, কারণ এই পদ্ম শুধু ধন নয়, আমাদের ইতিহাসের অদেখা এক অধ্যায়। এদিকে রাত নেমে এসেছে। জঙ্গলের মাথার ওপর কালো আকাশে তারাগুলো অদ্ভুতভাবে ঝলমল করছে। তবুও চারপাশ এত ঘন অন্ধকার যে মনে হচ্ছিল আলো নিজেই এখানে পথ হারিয়েছে। তাঁবুর বাইরে ছোট্ট আগুনটুকু কাঁপতে কাঁপতে নিভে যেতে চাইছে প্রায়। অভিজিৎ বিছানায় শুয়েও বারবার উঠে বসছিল। চোখে তার ঘুম আসছে না। মনে হচ্ছে চারপাশে কেউ আছে, অদৃশ্য কেউ। পাতার হালকা নড়াচড়া, শুকনো ডালের ভাঙার শব্দ, সব মিলিয়ে কিংবা পোকামাকড়ের অদ্ভুত অস্বাভাবিক সব ডাক, সবাই, প্রত্যেকটা লিভিং অর্গানিজম যেটুকু এখানে দেখা যাচ্ছে তা যেন কোনো কিছুর সংকেত দিতে চাইছে। সে বাইরে এসে আগুনের পাশে বসল। সেখানে রেনো আগে থেকেই বসেছিল, ছুরি শান দিচ্ছিল ভীষণ শান্তভাবে। তুমিও ঘুমোতে পারছো না? অভিজিৎ তাকে ধীর স্বরে জিজ্ঞেস করল। রেনো মাথা তুলল না, শুধু বলল, আমরা একা নই, আশেপাশে আরো অনেকে আছে। অভিজিৎ শিউরে উঠল। মানে তুমি নিশ্চিত? রেনো আগুনের শিখার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, একটু ভালো করে কান পেতে শোনার চেষ্টা করো, চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। ওরা খুব কাছে আছে। ঠিক তখনই শায়লা তাঁবুর পর্দা সরিয়ে বাইরে এলো। তার চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত উৎকণ্ঠা। আমিও স্বপ্নের মধ্যে কিছু ঢাকের আওয়াজ শুনছিলাম, তবে ঘুম ভেঙে দেখি বাইরে আসলেই আওয়াজ হচ্ছে। আয়েশাও বেরিয়ে এলো, হাত দুটো বুকের কাছে ভাঁজ করে নিয়ে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আমরা কারুর অঞ্চলে ঢুকে পড়েছি, আর ওরা আমাদের প্রতিটা পদক্ষেপ দেখছে। তারপর তিনজন একসাথে রেনুর দিকে তাকালো। সে তখন গভীর একটা নিঃশ্বাস ফেলে উত্তর দিল, হ্যাঁ, এই অরণ্যে প্রতিটি উপজাতি তাদের এলাকা চিহ্নিত করে রাখে। আমরা যেই শিবিরের ছাই দেখেছিলাম সেটা ছিল সতর্কবার্তা, আর এখন ওরা আমাদের পরীক্ষা করছেন। অভিজিৎ সেই কথা শুনে বেশ নিচু স্বরেই বলল, তাহলে কাল সকালে? রেনু চোখ তুলে তার দিকে তাকালো। আগুনের আলোয় তার দৃষ্টি আরো ভীতপ্রদ হয়ে উঠেছে। কাল সকালে হয়তো আমরা ওদের সামনাসামনি হব, আর তখন ঠিক হয়ে যাবে যে আমরা অতিথি নাকি অনুপ্রবেশকারী। চারিদিক থেকে আবার সেই অদ্ভুত ঢাকের শব্দ ভেসে এলো। ধীরে ধীরে সেটা জঙ্গলের গভীর থেকে তাদের যেন ঘিরে ফেলতে চাইছে, যেন অদৃশ্য কোনো চোখ অন্ধকারের ভিতর থেকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে তাদেরই জন্য।
অভিজিৎ মনে মনে বলল, এখন আমরা সত্যিই অ্যামাজনের দ্বারের ভেতরে প্রবেশ করেছি, আর এখান থেকে ফিরতে গেলে শুধু শক্তি নয়, সত্যকেও জয় করতে হবে। ভোরের আলো জঙ্গলের পাতার ফাঁক গলে নামছিল। শিশির ভেজা মাটি, অদ্ভুত গন্ধ আর আর্দ্র বাতাসে যেন এক অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। আগের রাতের অদ্ভুত ঢাকের শব্দ এখনো সবার মনে দাগ কেটে রেখেছে। অভিজিৎ তাঁবু থেকে বেরিয়ে এসে দেখল দূরে কুয়াশার মধ্যে গাছগুলো যেন বিশাল বিশাল এক একটা দানবের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে ঠান্ডা শ্বাস নিল, কিন্তু বুকের ভেতরের ভার কিছুতেই কমল না। আয়েশা ইতিমধ্যেই প্রস্তুত। সে ব্যাগ গুছিয়ে নিয়েছে। আজ আমাদের সতর্ক থাকতে হবে, সে গম্ভীরভাবে উত্তর দিল। ওদিকে রেনু মাটিতে হাঁটু গেড়ে কিছু দাগ খুঁজছিল। সে আঙুল দিয়ে মাটির চিহ্ন দেখিয়ে তখন বলে উঠল, দেখছো, কেউ গত রাতে আমাদের ঘিরে ছিল, খালি পায়ে চলেছে। অভিজিৎ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, মানে ওরা এখানে এসেছিল? রেনু ধীরে মাথা নেড়ে উত্তর দিল, এসেছিল অভিজিৎ, আমাদের ওরা দেখেছে কিন্তু আক্রমণ করেনি। শায়লা ততক্ষণে ওদের পাশে এসে দাঁড়িয়েছে। তাকে গম্ভীর স্বরে অভিজিৎ বলতে শুনল, হয়তো আমাদের পরীক্ষা করছিল। অনেক উপজাতি অপরিচিতিকে প্রথমে দূর থেকে পর্যবেক্ষণ করে। আয়েশার কপালে ভাঁজ স্পষ্ট। সেই শুনে সে বলল, তাহলে আজ যে কোনো সময় ওদের মুখোমুখি হতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যেই আবারও তারা পথ চলতে শুরু করলো। গাছগুলো আরো ঘন হয়ে উঠছিল। সূর্যের আলো প্রায় পৌঁছচ্ছিলই না মাটিতে। হাঁটার শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল অদ্ভুত সব ফিসফিসানি। হয়তো বাতাস, কিংবা হয়তো কোনো অজানা বিভীষিকা। এর মাঝে হঠাৎই রেনু হাত তুলে সবাইকে থামালো। শুনছো? সবাই নিস্তব্ধ হয়ে কান পাতল। হালকা শিশির মতো শব্দ ভেসে আসছে। তারপর আবার পিনপতন নীরবতা। আয়েশা ফিসফিস করে বলল, আমাদের নজরদারি করছে। অভিজিতের গলা শুকিয়ে গেছে। সে মনে মনে প্রতীকগুলোর কথা ভাবছিল। পদ্ম, পাখি, মেঘ, হয়তো সেসবই এই উপজাতির সঙ্গে যুক্ত। হঠাৎ করেই বাঁ দিকের ঝোপ থেকে কিছু একটা নড়াচড়া শুরু হলো। সবাই তৎক্ষণাৎ সতর্ক হয়ে দাঁড়ালো এবং কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল যে 4-5 জন মানুষ সেখান থেকে বেরিয়ে আসছে। শরীরে রং মাখানো, মাথায় পালকের মুকুট, হাতে বর্ষা। অভিজিতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ যেন বইয়ের পাতায় পড়া কোনো ছবি নয়, বাস্তব জীবন্ত এক উপজাতি। এমনই একজনকে সে তো বারবার দেখে আসছে। কখনো কলকাতার বন্ধ চায়ের দোকানের সামনে, কখনো সাও পাওলোর রাস্তায় মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। আবার কখনো রেনু হাত তুলে ইঙ্গিত দিল যেন সবাই শান্ত থাকে। সে নিজেই ধীরে ধীরে এগিয়ে গেল। উপজাতিদের একজন গভীর গলায় কিছু বলল। ভাষাটা অচেনা, ছন্দময়। শায়লা ফিসফিস করে বলল, ওরা টুপি, পরিবারের ভাষায় কথা বলছে মনে হচ্ছে, তবে পুরনো রূপ। রেনু নিচু স্বরে অভিজিৎকে বলল, তুমি কিছু বলো না, আমি চেষ্টা করছি। এরপর সে উপজাতির ভাষায় কয়েকটা শব্দ বলল। অভিজিৎ বুঝল না, তবে শব্দগুলোতে এক ধরনের ছন্দ ছিল। কয়েক মুহূর্তের উত্তেজনাপূর্ণ নীরবতার পর উপজাতির নেতা চোখ সংকুচিত করে শায়লার দিকে তাকালো। তারপর কিছু জিজ্ঞাসা করল। শায়লাও কপাল কুঁচকে টুচকে মনোযোগ দিল। তারপর আস্তে আস্তে বলল, ওরা জানতে চাইছে আমরা কারা, কেন এখানে এসেছি। আয়েশা সামনে এসে ধীর স্বরে বলল, ওদের বলো যে আমরা ধনু সম্পদের জন্য আসিনি, আমরা শুধু খুঁজছি ইতিহাসের গল্প। শায়লা অনুবাদ করে বলতেই উপজাতিরা নিজেদের মধ্যে কিসব ফিসফাস শুরু করলো। ওদিকে অভিজিৎ কিছুটা দূরে দাঁড়িয়ে
বুঝতে পারছে যে প্রতিটি মুহূর্তের সিদ্ধান্ত হচ্ছে ওরা বাঁচবে নাকি মরবে। হঠাৎ অভিজিৎ তার বুক পকেট থেকে সেই কাগজ বের করে সামনে ধরে শাইলার উদ্দেশ্যে বলল, এটা ওদের দেখাও। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। শাইলা হাত বাড়িয়ে কাগজটা তার দিক থেকে নিয়ে উপজাতিদের সামনে তুলে ধরল। সেই উপজাতির নেতা কাগজটা হাতে নিতেই চমকে উঠল। তার চোখ জ্বলে উঠল অদ্ভুত সব আলোয়। সে দলের অন্যান্যদের দিকে কিছু বলল, তারপর অভিজিতের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে কিছু উচ্চারণ করল, যা শাইলা অনুবাদ করে সবার সামনে তুলে ধরল। সে বলছে এটা পবিত্র চিহ্ন, তবে এ শুধু কারোর একার নয়। যে এ প্রতীক বহন করে তার জন্যই সেই পথ অপেক্ষা করছে। অভিজিৎ সেই শুনে স্তব্ধ হয়ে গেল। মানে তারা এটা চেনে? রেনো উত্তর দিল, হ্যাঁ, মানে সেই পদ্ম শুধু কিংবদন্তি নয়, এদের জীবনেরও অংশ। ঠিক তখনই উপজাতির আরেকজন তীর তুলল অভিজিতের দিকে। মুহূর্তেই সমস্ত উত্তেজনা চরমে উঠল। আয়েশা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ওটা নিচে নামাও। রেনো ওই মুহূর্তেই তাকে হাত তুলে থামালো। না, শান্ত থেকো, এটা ওদের পরীক্ষা। যদি ভয় দেখাও, শেষ। সেই উপজাতির নেতা অভিজিতের দিকে তাকিয়ে কিছু একটা বলল। শাইলা তা আবারও অনুবাদ করে দিল। সে চাইলে তুমি কাগজের পদ্ম আঁকার চিহ্নের সামনে মাটিতে রাখো। অভিজিৎ দ্বিধায় পড়ল, যদি ওরা এটা কেড়ে নেয়। কিন্তু শাইলার চোখে আশ্বাস দেখে সে ধীরে ধীরে কাগজটা মাটিতে রাখল এবং সেই উপজাতির নেতা কাগজের উপর হাত রাখল। তারপর মাথা নিচু করে কিছু মন্ত্রের মতো বলতে লাগলো। কয়েক মুহূর্ত পরে সে কাগজটা আবার অভিজিতের হাতে দিয়ে দিল। শাইলা অনুবাদ করল, সে বলছে তুমি পথের যাত্রী, তবে সতর্কে থেকো। এই পথ আলো দেখাবে, আবার অন্ধকার। তারপরই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। উপজাতিরা বর্ষা নামিয়ে দিল। তাদের মুখে ভেসে উঠল এক ধরনের মৃদু সম্মান। সেই উপজাতির নেতা অভিজিতের কাঁধে হাত রাখল। রেনো মৃদু হেসে বলল, তুমি পরীক্ষা পেরিয়ে গেলে অভিজিৎ। শাইলার চোখে বিস্ময়। সে বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম এখানেই সব শেষ। তাহলে এই প্রতীক শুধু ইনকার ধন নয়, অ্যামাজনের উপজাতিরাও এটাকে বিশ্বাস করে। তার মনে হচ্ছিল প্রত্যেকটা সেকেন্ড যেন ধীরে ধীরে এক বিশাল রহস্য উন্মোচন করছে। তবে উপজাতিরা বিদায় নেওয়ার আগে তাদের নেতা আবারও কিছু বলল। সেটা শাইলা অনুবাদ করে সবাইকে জানালো। সে বলছে পথ সামনে আরো বিপজ্জনক হবে। ছায়ারা জেগে উঠেছে। যে খোঁজে সে হয়তো খুঁজে পাবে অথবা হারিয়ে যাবে চিরতরে। অভিজিৎ স্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে চারজন একে অপরের দিকে তাকাচ্ছে। উত্তেজনার পর এখন বাতাস আরো ভারী হয়ে এসছে। আয়েশা ধীরে বলল, তাহলে এবার সত্যিকারের অভিযান শুরু। অভিজিৎ চোখ তুলে ঘন অরণ্যের দিকে তাকালো। তার মনে হচ্ছিল প্রতিটি গাছ, প্রতিটি ছায়া যেন হাতছানি দিয়ে তাকেই ডাকছে। জঙ্গলের ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে। উপজাতিদের দল চলে গেলেও তাদের রেখে যাওয়া দৃষ্টি আর সতর্কবার্তা চারজনের মনে এক অদ্ভুত অদৃশ্য চাপ তৈরি করেছে। অরণ্যের নিস্তব্ধতায় শুধু পোকামাকড়ের ডাক আর দূরে কোনো অজানা পাখির করুণ সুর। অভিজিৎ কাগজটা শক্ত করে হাতে ধরে হাঁটছিল। প্রতিটি পদক্ষেপ তার মনে হচ্ছিল উপজাতির নেতা চোখে চোখ রেখে যা বলেছিল সেটা কেবল সতর্ক বার্তা নয়, কোনো গভীর ইঙ্গিত বটে। হঠাৎ রেনো থেমে গেল। মাটির দিকে ইঙ্গিত করে বলল, থামো, এখানে কিছু আছে। সবাই তার সামনে এসে দাঁড়িয়ে দেখল যে মাটিতে কয়েকটা অদ্ভুত চিহ্ন খোদাই করা, যেন হাঁটার সময় ইচ্ছে করে ফেলা দাগ নয়, বরং পরিকল্পিতভাবে সেখানে আঁকা হয়েছে। আয়েশা ভ্রু কুঁচকে বলল, এটা কি কোনো প্রতীক?
শায়লা হাঁটু গেড়ে বসে চিহ্নগুলো হাত দিয়ে ভালো করে ছুঁয়ে দেখল। তার চোখে যেন কৌতূহলের আগুন জ্বলে উঠেছে। সে আয়েশার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এগুলো নিছক পদচিহ্ন নয়। দেখো, এখানে বৃত্ত, তারপর 3টে সোজা দাগ, আর ওদিকে একটা পাখির মতো আকৃতি। এগুলো প্রাচীন ভাষার উপাদান। অভিজিৎ দ্রুত কাগজটা বার করে দেখল এবং দেখা মাত্রই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এগুলো ওই কাগজের প্রতীকের সঙ্গে মিলে যাচ্ছে। সবাই একসঙ্গে কাগজ আর মাটির দাগের মধ্যে মিল খুঁজতে লাগলো। সত্যিই কিছু অংশ যেন হুবহু মিলে যাচ্ছে, যেন কাগজের মানচিত্রের সঙ্গে মাটির রেখাগুলো জোড়া লাগালে এক অদ্ভুত চিত্র তৈরি হবে। রেনু নিচু স্বরে বলল, মানে উপজাতিরা আমাদের একটা ইঙ্গিত দিয়ে গেছে, হয়তো ওদের সরাসরি বলা নিষেধ, তাই প্রতীকের মাধ্যমেই পথ দেখিয়েছে। আয়েশা মনের মধ্যে সন্দেহ নিয়েই মাথা নাড়ল। কিন্তু আমরা কি নিশ্চিত? মানে এগুলো আমাদের বিভ্রান্ত করার জন্যও তো হতে পারে। শায়লা একটু বিরক্তি সহকারে বলল, উপজাতিরা যদি আমাদের ক্ষতি করতে চাইতো তবে ওরা গত রাতেই আক্রমণ করত। বরং ওরা আমাদের পরীক্ষা করেছে আর এখন দিক নির্দেশ দিয়েছে। এই কথোপকথনের মাঝে অভিজিৎ দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হচ্ছিল দুই বিপরীত টান তাকে গ্রাস করছে, একদিকে উত্তেজনা, অপরদিকে ভয়। যদি এগুলো সত্যি মানচিত্রের অংশ হয় তবে আমরা এখন কেবল শুরুতে আছি, কিন্তু যদি ভুল পথে যাই। অভিজিতের কথার চটজলদি কোনো উত্তর না দিয়ে বরং গাছের গুঁড়ির উপর রেনো হাত রাখল। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর বলল, জঙ্গলে বেঁচে থাকা মানে সব সময় দ্বিধার মধ্যে পথ বেছে নেওয়া। তবে আমি বলছি, এইসব চিহ্ন আসলে জঙ্গলের ভাষা, আর জঙ্গলের ভাষা মিথ্যা বলে না। কিছুক্ষণ পিন পতন নীরবতা। বাতাসে যেন ঝড়ের আগাম বার্তা ভেসে আসছে। আকাশের একপাশে কালো মেঘ আস্তে আস্তে জমতে শুরু করেছে। পাখিদের ডাকও থেমে যাচ্ছে ধীরে ধীরে। আয়েশা দৃঢ়ভাবে বলল, যাই হোক, আমাদের সামনে এগোতেই হবে। আমরা যদি থেমে যাই তবে এই অরণ্যই আমাদের গ্রাস করবে। অভিজিৎ মাথা নাড়ল। আবারও সে কাগজটা মেলে ধরল। প্রতিটি দাগ, প্রতিটি প্রতীক যেন তার দিকে তাকিয়ে ফিস ফিস করছে। সামনের পথ আরো গভীর। সামনের পথ আরো গভীর। শায়লা একটুখানি হাসল, তবে চোখে রহস্যের ঝিলিক। তাহলে ধরে নাও আমরা মাত্র এক টুকরো মানচিত্র পেয়েছি। এখনো বাকি অংশ খুঁজতে হবে, আর সেটাই আমাদের পরবর্তী যাত্রার মূল সূত্র। রেনু চারদিক তাকিয়ে নিয়ে মাটির দাগগুলোর শেষ প্রান্তে ইঙ্গিত করে বলল, ওদিকে যেতে হবে। ঝোপের আড়ালে নদীর ধারে হয়তো আরো কিছু আছে। এর মাঝে হঠাৎ বজ্রপাতের গর্জনে সবাই চমকে উঠল। আকাশ বিদীর্ণ করে নেমে এলো এক ঝলক আলোর রেখা, আর মুহূর্তেই চারপাশ যেন অন্ধকারে ঢেকে গেল। অভিজিৎ তখন বুকের ভিতর শূন্যতা অনুভব করলেও তার মনে হচ্ছিল এই শূন্যতার ভেতর দিয়েই তারা পা বাড়াচ্ছে হারানো মানচিত্রের দিকে। চারজন ধীরে ধীরে ঝোপের দিকে এগোতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে অরণ্য যেন আরো গভীর, আরো রহস্যময় হয়ে উঠছে। আর দূরে কোথাও হয়তো কোনো অদৃশ্য চোখ তাদের দিকেই তাকিয়ে আছে, শুধুমাত্র তাদেরই অপেক্ষায়। শুনছেন থ্রিলার বাংলা স্টোরি। আপনারা আজ শুনছেন একটি বিশেষ উপস্থাপনা, সোনার মায়াবদ্ধ। তাহলে বাকিটা শুনে নেওয়া যাক। বৃষ্টি যেন হঠাৎই নেমে এলো। আকাশের মেঘ ঘন হয়ে গর্জন করলো, আর মুহূর্তের মধ্যেই অরণ্যের পথ ভিজে গেল। গাছের পাতা থেকে বৃষ্টির জল ঝরে পড়ছিল টুপটাপ শব্দে।
কাদামাখা মাটি তাদের জুতোর নিচে আঁকড়ে ধরছিল বারবার। অভিজিৎ তাড়াতাড়ি কাগজটা নিজের ব্যাগের ভেতরে সাবধানে ঢুকিয়ে রাখলো, কারণ বৃষ্টির জল লাগলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকের বুকের ভেতর যেন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। হয়তো কিছু একটা সামনে অপেক্ষা করছে তাদের জন্য। রেনো সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। শোনো, জলের শব্দ কি তোমরা পাচ্ছ? সবার কানে এলো গর্জনের মতো এক ধ্বনি। বৃষ্টির ফাঁকে যেন দূরে কোথাও নদী বয়ে চলেছে। আয়েশা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, নদীর ধারে নিশ্চয়ই ওরা কিছু রেখে গেছে। উপজাতিরা তো সবসময় জলের সঙ্গে প্রতীক জুড়ে দেয়। তারা দ্রুত এগোতে লাগলো। কিছুক্ষণ পর ঝোপ পেরিয়ে সামনে দেখা গেল এক প্রশস্ত নদী। বৃষ্টির কারণে ফুলে ওঠা নদী গর্জন করতে করতে ছুটে চলেছে অবিরাম গতিতে। নদীর তীরে বিশাল এক পাথর, তার গায়ে শ্যাওলা আর লতা পাতা। রেনো মাটি ছুঁয়ে দেখে বলল, এখানে কেউ এসেছিল, পদচিহ্ন আছে, তবে বৃষ্টিতে প্রায় মুছে গেছে। অভিজিৎ এগিয়ে গিয়ে পাথরের গায়ে হাত বোলালো এবং আঙুলের নিচে সে অদ্ভুত খাঁজ টের পেল। আরও কাছে গিয়ে সে ভালো করে দেখতেই বুঝতে পারল ওটা খোদাই করা প্রতীক। শায়লা তাড়াতাড়ি সামনে এগিয়ে এলো। তার চোখে তখন উত্তেজনার তীব্র ঝিলিক খেলা করছে। অপেক্ষা করো, এগুলো লেখা। সবার দৃষ্টি স্থির হয়ে গেল পাথরের গায়ে। সেখানে আঁকা ছিল এক পদ্মফুল, তার চারপাশে তরঙ্গ রেখা, এক পাশে একটা পাখির চিহ্ন। খোদাই ভীষণ গভীর, তবে সময়ের ক্ষয়ে কিছু অংশ অস্পষ্ট হয়ে গেছে। আয়েশা ধীরে ধীরে বলল, এটা এটা ঠিক এই কাগজের প্রতীকের মতো। অভিজিৎ কাগজটা বের করে মিলিয়ে দেখার চেষ্টা করলো। সত্যিই কাগজে থাকা প্রতীক আর পাথরে খোদাই করা প্রতীক একই উৎস থেকে এসেছে বলেই মনে হচ্ছে। শায়লা ঠোঁট কামড়ে পড়তে লাগলো প্রতীকগুলো। দেখো, এখানে রেখাগুলো আসলে কোনা নদীর মতো আঁকা, হয়তো মানচিত্রের অংশ। সেই শুনে রেনো কপাল কুঁচকে বলল, মানে এ শুধু ছবি নয়, পথও দেখাচ্ছে। অভিজিৎ শ্বাস আটকে বলে উঠল, তাহলে এটা হারানো মানচিত্র। কেউ কোনো উত্তর দিল না। চারিদিকে তখন পিনপতন নীরবতা। শায়লা ধীরে ধীরে প্রতিটি দাগ ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতে বলল, এখানে নদীর বাঁক, এই বিন্দু হতে পারে কখনো কোনো গুহা বা পাথরের, আর পদ্মচিহ্ন মানে গন্তব্য। কিন্তু এখানে কিছু অংশ ভাঙা, আর আমার অনুমান এই মানচিত্রটা অসম্পূর্ণ। আয়েশা ভ্রু তুলে বলল, অসম্পূর্ণ? তাহলে আমরা এখনো পুরো পথ পাচ্ছি না? পাশ থেকে রেনো আয়েশার কথার উত্তরে বলল, উপজাতিরা ইচ্ছে করেই টুকরো টুকরো করে রেখেছে, হয়তো একসঙ্গে সব দেখানো বিপজ্জনক। এদিকে অভিজিৎ কাগজটা সেই পাথরের খোদাইয়ের পাশাপাশি ধরে ভাবতে লাগলো, যেন দুটো মিলিয়ে একটা বিশাল বড় ছবি তৈরি করছে। সেই দেখে সে ধীরে ধীরে বলে, আমরা যদি সব টুকরো জোড়া দিতে পারি তবে পুরো মানচিত্র পাবো। শায়লা উত্তেজিত স্বরে যোগ করলো, হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো বাকি অংশগুলো কোথায়? চারপাশের বাতাস যেন হঠাৎই কেঁপে উঠল। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে দুলতে লাগলো। সবাই একসঙ্গে চমকে তাকালো সেদিকে। রেনো সেই মুহূর্তে তার সতর্ক কণ্ঠে বলল, আমরা একা নই, কেউ আমাদের নজরে রেখেছে। তাদের চারপাশে আবারও নিস্তব্ধতা নেমে এলো, কেবল বৃষ্টির শব্দ, কিন্তু অনুভূতিটা একেবারে স্পষ্ট। অদৃশ্য চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। আয়েশা গম্ভীরভাবে বলল, তাহলে আমাদের দ্রুত এখান থেকে সরে যেতে হবে। ওরা যদি বুঝে যায় যে আমরা মানচিত্র খুঁজে পেয়েছি, তাহলে কিন্তু আমাদের আর ছেড়ে দেবে না।
অভিজিৎ বুকের ভেতর তীব্র ধাক্কা অনুভব করলো। তবুও সে জানতো এই প্রতীকই তাদের একমাত্র দিশা। একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে তারা মানচিত্রের খোদাইয়ের ছবি তুলল এবং আয়েশা ব্যাগ থেকে খাতা বের করে সেটা কপি করে নিল। হঠাৎ সে বলে ওঠে, আমার মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি। এই পথে গেলে হয়তো ফাঁদে পড়ব। অভিজিৎ বিস্মিত হয়ে তাকালো। প্রশ্নটা সে আয়েশার উদ্দেশ্যে ছুড়ে দিল। তুমি এ কথা বলছো? তুমি তো সবসময় এগিয়ে যাওয়ার পক্ষে আয়েশা। আয়েশা গলা ছেড়ে বলল, আমি বেপরোয়া নই, বাস্তববাদী। যদি মানচিত্র আমাদের ভুল পথে নিয়ে যায়, যদি উপজাতি আমাদের পরীক্ষা করতে গিয়ে বিপদের দিকে ঠেলে দেয়, তখন? শায়লা শান্ত স্বরে উত্তর দিল, না, আমি ওদের চোখে ভয় দেখিনি। ওরা যা দিয়েছে সেটা বিশ্বাস করার মতনই। ওদের জন্য পদ্ম প্রতীকটা পবিত্র। ওরা আমাদের ফাঁকি দেবে না। রেনু একটা দীর্ঘশ্বাস ফেলল। তবুও সতর্ক থাকতে হবে। অ্যামাজনে প্রতিটি গাছ, প্রতিটি ছায়া, প্রতিটি নদী এক একটা ধাঁধা। ভুল করলে মৃত্যু নিশ্চিত। অভিজিৎ নীরবে সব্বার কথা শুনছিল। তারপর ধীরে ধীরে সে বলতে লাগলো, আমরা যে পথেই যাই ঝুঁকি থাকে, কিন্তু এই প্রতীকগুলো একসঙ্গে এসে যেভাবে মানচিত্রের ইঙ্গিত দিচ্ছে, আমি নিশ্চিত এটাই আমাদের একমাত্র পথ। কিছুক্ষণ নীরব থাকার পর আয়েশা মাথা নিচু করে সম্মতি জানালো। ঠিক আছে, তবে আমি বলছি, এক মুহূর্তের অসতর্কতা কিন্তু আমাদের শেষ করে দিতে পারে। রাত নামতে শুরু করেছে। তারা নদীর ধারে অস্থায়ী তাঁবু করল। আগুন জ্বলছিল, কিন্তু বৃষ্টির ফোঁটা তার আলো বারবার নিভিয়ে দিচ্ছিল। অভিজিৎ চুপচাপ বসে পাথরের খোদাই করা প্রতীক কাগজে নকল করছে। তার মনে হচ্ছে প্রতিটা দাগ যেন তাকে ডেকে বলছে, এসো, খুঁজে বের করো পদ্মের সত্যি। এসো, খুঁজে বার করো পদ্মের সত্য। শায়লা তার পাশে গিয়ে বসলো। অভিজিতের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি জানো তো অভিজিৎ, এই পথ শুধু মানচিত্র খোঁজার নয়, এটা তোমার ভিতরের লড়াইও। অভিজিৎ তাকালো শায়লার চোখে। সেখানে অদ্ভুত এক শান্তি। কিন্তু আমি জানি এই পদ্ম শুধু সোনার নয়, এর ভেতরে ইতিহাস লুকিয়ে আছে। এর মাঝেই আবারও বাতাসে ঢাকের মতো মৃদু আওয়াজ ভেসে আসতে লাগলো। উপস্থিত সকলেই হকচকিয়ে গেছে ততক্ষণে। তবে রেনু কড়া শব্দে বাকিদের উদ্দেশ্যে বলল, উপজাতিরা আবার কাছে এসেছে, একটু সতর্ক থেকো তোমরা। অভিজিৎ কাগজটা বুকের কাছে চেপে ধরল। সে জানতো এখন থেকে প্রতিটি মুহূর্তে তাদের নজরদারিতে তাদের থাকতে হবে। তবুও তার চোখে ঝিলিক ছিল, কারণ অন্ধকারের ভেতর দিয়েই উন্মোচিত হচ্ছে নতুন পথ, বলা ভালো নতুন রহস্য। অগ্নিশিখার আলোয় চারজন বসেছিল। সামনে মেলে ধরা কাগজ আর আঁকা প্রতীক। বৃষ্টির ফোঁটা, বাতাসের ফিসফিস আর অদৃশ্য চোখের দৃষ্টি সবকিছু মিলিয়ে যেন অরণ্য নিজেই বলে দিচ্ছিল, তোমরা এখন হাতে পেয়েছ হারানো মানচিত্রের প্রথম সূত্র, কিন্তু পথ দীর্ঘ আর ছায়ারা জেগে উঠছে। রাত আরো ঘন হয়ে এসেছে। অরণ্যের উপর ঝুলে আছে অদ্ভুত ভারী নীরবতা। নদীর গর্জনও যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। কেবল শোনা যাচ্ছে পোকামাকড়ের করুণ ডাক আর আগুনের মাঝে মাঝে কটমট শব্দ। অভিজিৎ মেলে ধরা কাগজের দিকে তাকিয়ে বসেছিল। খোদাই করা প্রতীকের সঙ্গে কাগজের মিল দেখে তার চোখে ধরা পড়লেও তা ঘিরেছিল ভয়, যেন কোনো অদৃশ্য ছায়া এক মুহূর্তে সমস্তটা নিভিয়ে দিতে পারে। আয়েশা চুপচাপ আগুনে শুকনো ডাল ছুঁড়ে দিচ্ছিল। হঠাৎ সে গম্ভীর স্বরে বলে উঠল, আমাদের নজরে রাখা হচ্ছে, আমি স্পষ্ট অনুভব করছি। রেনু তখন মাথা তুলে চারপাশে তাকালো।
তার তীক্ষ্ণ দৃষ্টি অন্ধকার ছিঁড়ে যেন ছায়ার ভেতর ঢুকতে চাইছে। সে আয়েশার কথার উত্তরে বলল, ঠিক বলেছ আয়েশা, বাতাসে শব্দ নেই। যখন অরণ্য হঠাৎ নীরব হয়ে যায় তখন বুঝতে হবে শিকারী কাছে এসেছে। শায়লা ঠোঁট কামড়ে চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, তার মানে ওরা আমাদের মানচিত্র খুঁজে নিতে দিয়েছে, কিন্তু ওদের এখন আমাদের আবার পরীক্ষা করার পালা। অভিজিতের বুকের ভিতরটা কেঁপে উঠল হঠাৎ করে। তবুও সে স্থির কণ্ঠে বলল, আমরা মানচিত্র পেয়েছি, তাই ওরা আমাদের থামাতে চাইবে। ছায়ারা যতটা না অরণ্যে, তার চেয়েও বেশি লুকিয়ে আছে মানুষের ভেতরে। আগুনের আলো হঠাৎ জ্বলে উঠল, তারপর নিভেও গেল। চারিদিকে ঘন অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারে যেন শোনা গেল অদ্ভুত শীষের শব্দ। তারপর দূরে কোথাও ডাল ভাঙার আওয়াজ। আয়েশা তীক্ষ্ণ দৃষ্টিতে ফিসফিস করে বলল, ওরা খুব কাছে। রেনু ছুরি বের করল। শায়লা ব্যাগ আঁকড়ে ধরল এবং অভিজিৎ একইভাবে সেই কাগজ বুকের কাছে প্রাণপণে চেপে ধরে রইল। অরণ্যের নিস্তব্ধতার ভিতর দিয়ে আস্তে আস্তে ভেসে এলো এক অচেনা তাল, ঠিক ঢাকের মতো, কিন্তু আরো অনেক বেশি ভৌতিক। তারা বুঝতে পারছিল ছায়ারা এগিয়ে আসছে তাদেরই দিকে। অরণ্যের ভেতর যেন কেউ অদৃশ্য সুতো টেনে রেখেছে। সব শব্দ গিলে নিচ্ছে এক অদ্ভুত নিস্তব্ধতা। আগুনের শিখা হঠাৎ দপদপ করে উঠল, তারপর নিভে গিয়ে শুধু ধোঁয়ার গন্ধ বাতাসে ভেসে রইল। চারজন চুপচাপ দাঁড়িয়ে, কারোর একটা পা পর্যন্ত সরছে না। হঠাৎ ডান দিকের ঝোপে শুকনো ডাল ভাঙার খসখস শব্দ ভেসে এলো। রেনো ছুরি বের করে তাক করল এবং কণ্ঠে তার সতর্ক গর্জন। সামনে থেকো, ওরা এসে গেছে। আয়েশা গাছের কাণ্ডের আড়ালে আশ্রয় নিল। তার চোখ দ্রুত চারপাশে ঘুরছে, যেন অন্ধকারের ভেতর কোনো আকার খুঁজছে সে। অভিজিৎ বুকের কাছে কাগজটা চেপে ধরল। মনে হলো এই মুহূর্তেই ওটাই ওদের জীবন রেখা। শায়লা কাঁপা কণ্ঠে বলল, তুমি কি নিশ্চিত যে ওরা মানুষ? রেনু উত্তর দিল, মানুষ হলে ভালো, না হলে সেটা সেটা আরো ভয়ঙ্কর। এক মুহূর্তের নীরবতা। তারপর হঠাৎ বাম দিক থেকে তীর ছুটে এলো। তীরটা গাছের কাণ্ডে গিয়ে বিঁধল এবং সেই দেখে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। আয়েশা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তীর? মানে মানে ওরা আমাদের টার্গেট করছে। ওরা তার মানে আমাদের দেখতে পাচ্ছে। অভিজিৎ আতঙ্কিত হয়ে চারপাশ তাকিয়ে নিয়ে বলল, কিন্তু আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই অন্ধকারে ওরা কোথায় লুকিয়ে আছে? এর মধ্যে আরো একটা তীর এসে মাটিতে গেঁথে গেল, একেবারে তাদের পায়ের সামনে। এবার রেনুর দাঁতের দাঁত চেপে বলল, এরা আমাদের সঙ্গে খেলা করছে, ভয় দেখাচ্ছে। আয়েশা গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, এটা শুধু ভয় নয়, এটা সতর্ক বার্তা। আর একবার মিস করলে আমাদের শরীরই হবে টার্গেট। বজ্রপাতের মতো হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় মুহূর্তের জন্য অরণ্যের গাঢ় অন্ধকার বিদীর্ণ করল। তারা চারজন দেখতে পেল 10-12টা ছায়ামূর্তি গাছের আড়ালে তখন দাঁড়িয়ে। তাদের গায়ে পশুর চামড়া, হাতে ধনুক, চোখে জ্বলছে অদ্ভুত উন্মাদনার আগুন। এমন দৃশ্য দেখার পর শায়লা রীতিমতো কেঁপে উঠল। ওরা উপজাতি নয়, ওরা কারা? অভিজিৎ শুকিয়ে আসা গলা নিয়ে বলল, এরা সেই ছায়া যাদের কথা উপজাতির নেতা বলেছিল। ছায়ামূর্তিরা আবার অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মুহূর্তের মধ্যেই ভেসে এলো ঢাকের মতো আওয়াজ এবং তার ভৌতিক তাল। প্রতিটি শব্দ যেন বুকের ভিতর ধাক্কা মারছে। রেনু দাঁতে দাঁত চেপে বলল, তাদের লক্ষ্য স্পষ্ট, মানচিত্র। আয়েশা দৃঢ় গলায় বলল, তাহলে এই খেলা আমাদের ভাঙতে হবে। অন্ধকারে লড়াই মানে আত্মহত্যা। ওদের কৌশল আমাদের বুঝতে হবে। অভিজিৎ গলার স্বর নিচু করে বলল, আমরা কি
পালাতে পারি? রেনু রাগে অভিজিতের দিকে তাকিয়ে বলল, পালানো মানে আরো খারাপ। ওরা জঙ্গলে জন্মেছে, প্রতিটি গাছ ওদের মিত্র। পালালে আমরা জঙ্গলের শিকার হব। পাশ থেকে শায়লা কাঁপা কণ্ঠে বলল, তাহলে আমরা কি করব? আয়েশা চারপাশে দ্রুত তাকিয়ে নিয়ে বলল, আগুন নিভে গেছে, আমাদের আলো দরকার। ওরা অন্ধকারে শক্তিশালী, আলোতে দুর্বল। অভিজিৎ সেই শুনে দ্রুত ব্যাগ খুলে দেশলাই বার করলো। তার হাত কাঁপছে, কিন্তু কোনো মতে সে শুকনো পাতা জড়ো করলো। তারপর এক মুহূর্তে শিখা জ্বলে উঠল এবং আগুনের আলোয় ছায়ারা আবার উঁকি দিল। ওদের চোখে বিদ্বেষ, কিন্তু মুখে একরকম স্থিরতা, যেন ওরা জানে সময় ওদেরই পক্ষে। হঠাৎই এক ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল। বিদ্যুৎ গতিতে রেনো ওকে ঠেলে ফেলে দিল ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আরো দুটো তীর ছুটে এলো ওদের দিকে। একটা আয়েশার হাত ছুঁয়ে বেরিয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই সেখান থেকে রক্ত ঝরতে লাগলো। আয়েশা দাঁতের দাঁত চেপে বলল, আমি ঠিক আছি, ওদের ভয় দেখাও। রেনো গর্জে উঠল, ছুরি ঝলসে উঠল আগুনের আলোয়। এক ছায়ামূর্তি কাছে আসতেই সে ঝাঁপিয়ে পড়ে আঘাত করলো। সেই আক্রমণকারী পিছিয়ে গেল, কিন্তু আরেকজন এসে ঢাকের মতো কাঠের দণ্ড দিয়ে আঘাত করলো রেনোর কাঁধে। অভিজিৎ আতঙ্কে শায়লার হাত চেপে ধরল। আমরা হয়তো টিকতে পারবো না। শায়লার কণ্ঠ কাঁপলেও সে দৃঢ়ভাবে বলার চেষ্টা করলো, না অভিজিৎ, আমাদের মানচিত্র আছে, এটা আমাদের বাঁচাবে। আলো অন্ধকারের খেলা চলছে ততক্ষণ। ছায়ারা আক্রমণ করছে, অদৃশ্য হয়ে যাচ্ছে মুহূর্তে। প্রতিটি আঘাতে তারা যেন দলটিকে ক্লান্ত করে দিচ্ছে, মনোবল দিচ্ছে ভেঙে। আয়েশা বলে উঠল, একটা জিনিস খেয়াল করেছো, ওরা সরাসরি আঘাত করছে না, শুধু ভয় দেখাচ্ছে। রেনু রক্তাক্ত কাঁধ ধরে দাঁতে দাঁত চেপে বলল, মানে ওরা চাইছে আমরা মানচিত্র দিয়ে দেই। অভিজিৎ বিস্ফারিত চোখে বলল, না, মানচিত্র দিলে সব শেষ। শায়লা কাগজটা আঁকড়ে ধরে বলল, আমাদের রক্ষা করার একটাই উপায়, ওদের বোঝানো যে মানচিত্র নেই। আয়েশা মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক, ওদের সঙ্গে একটা ছলনা করতে হবে। আমরা নিজেদের বিভক্ত হয়ে ওদের জন্য ফাঁদ পাততে হবে। তারপর দ্রুত পরিকল্পনা তৈরি হলো। অভিজিৎ মানচিত্র বুকের কাছে রেখে গাছের আড়ালে লুকোলো। শায়লা আর রেনো আগুনের চারপাশে দাঁড়ালো এবং আয়েশা নিজের রক্তে ভেজা কাপড় মাটিতে রেখে তাতে কিছু দাগ কাটলো, যেন মানচিত্রের মতোই দেখায়। কিছুক্ষণ পর আবার ছায়ারা এগিয়ে আসতেই ওদের চোখের সেই একই রকম আগুন এদের চোখে ধরা পড়লো। ওরা একসঙ্গে গর্জে উঠলো, ঝাঁপিয়ে পড়লো সেই নকল মানচিত্রটার দিকে। ঠিক তখনই আয়েশার চিৎকার, এখনই! রেনো আগুনের শিখা উঁচিয়ে ছায়াদের দিকে ছুড়ে দিল। সেই শিখা বিস্ফারিত হয়ে চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের জন্য ছায়ারা দিশেহারা হয়ে পিছিয়ে গেল। অভিজিৎ সেই সুযোগে চেঁচিয়ে উঠল, দৌড়াও! চারজন অরণ্যের ভেতর তারপর দৌড়াতে শুরু করলো। পিছনে ছিল ছায়াদের গর্জন, ধনুকের তীরের শব্দ আর ঢাকের ভৌতিক তাল। সামনের ঘন অন্ধকারের ভেতর তারা চারজন কোথায় যেন মিলিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে অভিজিৎ ভাবছিল, এটা কেবল শুরু, ছায়ারা থামবে না, আসল যুদ্ধ তাই এখনো বাকি। অরণ্যের ভেতর দিয়ে তারা দৌড়াচ্ছিল, যেন মৃত্যুর ছায়া পিছন থেকে তাড়া করছে। বুকের ভেতর জ্বালা, শ্বাস নিতে কষ্ট, তবুও থামার সাহস কারণই। চারিদিকের অন্ধকার, ভেজা মাটির গন্ধ, ঝোপঝাড়ের ভাঙা শব্দ কেবল সঙ্গ দিচ্ছে তাদের। কয়েক মিনিট এরকম করে ছুটে চলল তারা। একটা বিশাল বড় গাছের নিচে এসে তারা থামল। চারজনের বুক তখন ধরফর করছে, কপাল ঘামে ভিজে গেছে ততক্ষণে। রেনু রক্তাক্ত কাঁধটা হাত দিয়ে চেপে বলল, ওরা থামেনি, ওরা আমাদের গন্ধ পেয়েছে। আমরা যত দূরই যাই ওরা ঠিক খুঁজে বের করবে। আয়েশা নিঃশ্বাস সামলে উত্তর দিল, কিন্তু আজ রাতে আমরা পালাতে পেরেছি। ওরা নকল মানচিত্রে বিভ্রান্ত হয়েছে। শায়লা কাগজটা বুকের কাছে ধরেছিল, হাত কাঁপছে। তবু ভয় লাগছে, মনে হচ্ছে মানচিত্র নিজেই অভিশপ্ত। যতবার এটা সামনে আসে ততবারই কেউ না কেউ রক্ত ছড়ায়। অভিজিৎ এতক্ষণ নীরব ছিল।
তার চোখে ভয়, কিন্তু ভয়কে ছাপিয়ে গিয়েছিল এক অদ্ভুত টান, যেন মানচিত্র তাকে ডাকছে। সে নিচু গলায় বলল, না, এটা অভিশাপ নয়, এটা পরীক্ষা। অরণ্য আমাদের পরীক্ষা নিচ্ছে। আয়েশা তাকে কড়া চোখ দেখিয়ে বলল, তুমি বুঝতে পারছো কি বলছো? আমরা যদি আবার ছায়াদের মুখোমুখি হই? অভিজিৎ জবাবে বলল, তাহলে লড়ব, কারণ আমাদের গন্তব্য এখানেই থামতে পারে না। বাতাস কিছুটা যেন থমকে দাঁড়ালো। দূরে কোথাও পেঁচার ডাক, আর তারপর আবারও সেই নীরবতা। গাছগুলো যেন আরো কাছে এসে দাঁড়াচ্ছে, অন্ধকার যেন আরো ভারী হয়ে ধরা দিচ্ছে তাদের কাছে। শায়লা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে এই জঙ্গল শুধু ছায়াদেরই নয়, অন্য কিছু লুকিয়ে রেখেছে, এমন কিছু যা হয়তো মানুষের সীমার বাইরে। রেনো মাটিতে থুথু ফেলে বলল, অরণ্যের অভিশাপ। আমি ছোটবেলায় শুনেছি, যারা এর গভীরে যায় তারা হয় ফিরে আসে না, নয়তো পাগল হয়ে ফিরে আসে। আয়েশা সেই শুনে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তাহলে প্রস্তুত হও, কারণ আমরা ঠিক সেই অভিশাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। চারজন গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ছায়ারা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু বাতাসে চাপা এক গর্জন ভাসছিল। এখনো খেলা শেষ হয়নি। আমাজন অরণ্যের গভীরতা যেন ক্রমে মানুষকে গিলে নেয়। ভোরের প্রথম আলো তখনও ঘন গাছপালার আড়ালে হারিয়ে যায়। মাটিতে ছত্রাকের আঠালো গন্ধ, বাতাসে এক ধরনের তীব্র আর্দ্রতা যেন শ্বাস নেওয়া আরো কঠিন করে তোলে। অভিজিৎ মানচিত্রটা শক্ত করে ধরে হাঁটছিল, মুখে কোনো কথা নেই। আগের রাতের ছায়াদের আক্রমণ তাকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু একই সঙ্গে মানচিত্রের রহস্যের টান যেন আরো প্রবল হয়ে উঠেছে। প্রতিটি দাগ, প্রতিটি চিহ্ন তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। রেনো রক্তাক্ত কাঁধে কাপড় বেঁধে চলছিল, তার চোখে একরকম স্থিরতা, তবে মাঝে মাঝে চারপাশে তাকিয়ে নিচ্ছিল সে, যেন অদৃশ্য কোনো শিকারীর উপস্থিতি সে টের পাচ্ছে বারবার। আয়েশা এবার আর কিছু বলছিল না, তার গম্ভীর দৃষ্টি শুধু পথের দিকে। মনে হচ্ছিল শব্দ কমিয়ে দিলে হয়তো অরণ্য তাদের বাঁচিয়ে রাখলেও রাখতে পারে। শায়লা অবশ্য ধীরে ধীরে হাঁটছিল, মাঝে মাঝে তার চোখে ভয়ের ছায়া ফুটে উঠছিল, আবার কখনো এক অদ্ভুত আকর্ষণ, যেন অরণ্যের অভিশাপ তাকে ডাকছে। পথটা ধীরে ধীরে সরু হয়ে এলো, ঝোপঝাড় এতটাই ঘন হয়ে উঠল যে আলো ঢুকতেই পারছিল না। কোথাও এক অজানা স্রোতের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তার উৎস যে অদৃশ্য। চারিদিকে শুধু কুয়াশার মতো ঝাপসা আবহ। মাঝপথে তারা থামল। এক বিশাল পাথরের গায়ে খোদাই করা কিছু চিহ্ন তারা দেখতে পেল। চিহ্নগুলো দেখতে প্রায় সেই মানচিত্রেরই মতো, তবে আরো অনেক বেশি জটিল। অভিজিৎ পাথরের কাছে গিয়ে দাঁড়ালো এবং সেই দেখে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। চিহ্নগুলো মানচিত্রের শেষ অংশের সঙ্গে মিলে যাচ্ছে। এই মুহূর্তের বাতাস কেমন যেন ভারী হয়ে আসছে। গাছের ডালগুলো যেন নিজে থেকেই এদিক ওদিক দুলতে শুরু করেছে। পাখিরাও যেন কিসের এক ইঙ্গিতে উড়ে যাচ্ছে কোথাও। রেনু তখন নিচু স্বরে বলল, এটা অভিশপ্ত দ্বার। হঠাৎ পাথরের ভেতর থেকে এক ধরনের গম্ভীর শব্দ বেরোলো এবং মাটির ভেতর কম্পন ছড়িয়ে পড়ল। কুয়াশার আড়ালে যেন এক অদৃশ্য প্রবাহ তৈরি হচ্ছে। অভিজিৎ মানচিত্র মেরে ধরল এবং তার প্রতিটি রেখা যেন তার চোখের সামনে জ্বলজ্বল করে উঠল। মনে হচ্ছে অরণ্যের সঙ্গেই তার যোগসূত্র। কিছুক্ষণ পর কুয়াশার আড়াল থেকে একটা অদ্ভুত গুহা মুখ দেখা দিল, অন্ধকারে ঢাকা, তবে ভেতর থেকে হালকা সবুজ আভা বেরোচ্ছে। আয়েশা দৃঢ় কণ্ঠে বলল, এটাই সেই স্থান। তারা সবাই গুহার ভিতর প্রবেশ করল। ভেতরে প্রবল ঠান্ডা,
দেওয়াল জুড়ে অদ্ভুত সব চিত্র, অর্ধেক মানুষ আর অর্ধেক জন্তু, কখনো আগুন, কখনো ঝড়, আবার কোথাও ডুবে যাওয়া নগরী। তবে প্রতিটি চিত্র যেন এক একটা সতর্ক বার্তা, যে আসবে সে বাঁচবে না। কিন্তু অভিজিৎ থামল না, সে এগিয়ে গেল ভেতরের দিকে। গুহার শেষ প্রান্তে তারা পৌঁছে দেখতে পেল এক পাথরের মঞ্চ, তার উপরে রাখা আছে কিছু ভাঙাচোরা প্রতীক, যেন মানচিত্রেরই শেষ অংশগুলো। তবে মঞ্চের চারপাশটা অদ্ভুতভাবে ভাঙা, পাথরগুলো কালচে হয়ে আছে, মনে হয় যেন আগুনে পুড়িয়ে দিয়েছে কেউ। বাতাসে ভেসে আসছে পোড়া মাংসের গন্ধ। রেনু দাঁত চেপে বলল, এখানে মনে হচ্ছে আগে কেউ এসেছিল আর ফিরতে পারেনি। অভিজিৎ ধীরে ধীরে মানচিত্রের খণ্ডটা হাতে নিল এবং মুহূর্তে চারপাশটা যেন সবুজ আলোয় বিস্ফারিত হয়ে উঠল। প্রত্যেকের চোখ একেবারে অন্ধ হয়ে যাবার মতন অবস্থা তখন। যখন আলো থামল, তারা দেখতে পেল দেওয়ালের চিত্রগুলো ধীরে ধীরে নড়ছে। অর্ধেক মানুষ, অর্ধেক জন্তু যেন গর্জন করছে। নগর ডুবে যাচ্ছে, ঝড় বইছে। আয়েশা বিস্মিত হয়ে বলে উঠল, এগুলো জীবন্ত? অভিজিৎ মানচিত্র মিলিয়ে দেখল যে সম্পূর্ণরূপে সেই গোপন পথ তখন প্রকাশ পাচ্ছে, কিন্তু সেই পথের দিকেই যেন এক অদৃশ্য শক্তি তাদের ঠেলে দিচ্ছে। হঠাৎ আবার সম্পূর্ণ গুহা কেঁপে উঠল। দেওয়াল থেকে গুড়ি গুড়ি ধুলো পাথর বেয়ে পড়তে লাগলো নিচে। বাইরে অরণ্যের গর্জন শোনা যেতে লাগলো, যেন হাজারো কণ্ঠ একসঙ্গে চিৎকার করে আটকাতে চাইছে তাদের। শাইলা কাঁপা গলায় বলল, এটাই অরণ্যের অভিশাপ, আমরা এটা জাগিয়ে তুলেছি। চারজন একে অপরের দিকে তাকালো, চোখে ভয়ের সঙ্গে অদ্ভুত এক দৃঢ়তা। তারা জানতো এখন আর পিছিয়ে যাওয়া বা ফিরে যাওয়া কার্যত অসম্ভব। গুহার ভেতর থেকে অদৃশ্য ছায়া নড়ে উঠল, তাদের চোখে আগুনের লেলিহান শিখা। অরণ্যের সেই শত্রুরা যারা যুগ যুগ ধরে এই রহস্য পাহারা দিচ্ছে, তারা এবার জেগে উঠেছে। অভিজিৎ বুক চেপে মানচিত্র আঁকড়ে ধরল, তার ঠোঁটে কেবল একটাই বাক্য, এটাই আমাদের নিয়তি। গুহার ভেতর আলো নিভে আসছে। দেওয়ালে আঁকা জীবন্ত ছবিগুলো ধীরে ধীরে থেমে গেল, কিন্তু তাদের চোখের ভৌতিক জ্যোতি থেকে গেছিল। চারজন নিঃশ্বাস আটকে এক জায়গায় দাঁড়িয়ে, চারপাশে শুধু ধোঁয়া, ধুলো আর অদ্ভুত চাপা গর্জন। অভিজিৎ মানচিত্রের শেষ খণ্ডটা হাতে নিয়ে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, বরং আছে এক অদ্ভুত নেশা, যেন এই মুহূর্তে সে আর মানুষ নয়, সে মানচিত্র থেকেই উঠে আসা কোনো অবয়ব। রেনু সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখছিল। তার কাঁধ থেকে তখনও রক্ত ঝরছে, কিন্তু চোখে সেই পুরনো যোদ্ধার দৃঢ়তা। আমাদের হাতে আর বেশি সময় নেই। এই অভিশাপ আমাদের থামিয়ে দেবে যদি আমরা দেরি করি। আয়েশা মাটির ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। গুহার ভেতরের বাতাসে এক ধরনের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছিল, যেন শতাব্দী পুরনো হাড় মাটি থেকে জেগে উঠেছে। পথটা কোথায়? অভিজিৎ কাগজটা মেলে ধরল। জলজলে প্রতীক একে একে জেগে উঠল। আলো মিলল পাথরের দেওয়ালের খোদাইয়ের সঙ্গে। হঠাৎ গুহার মেঝেতে ফাটল ধরল এবং ধীরে ধীরে খুলে গেল এক অদ্ভুত সিঁড়ি। সিঁড়ি নামছে অন্ধকারের গভীরে। নিচ থেকে শীতল বাতাস ভেসে আসছে, আর সঙ্গে এক ভৌতিক গুঞ্জন, যেন অসংখ্য কণ্ঠ একসঙ্গে প্রার্থনা করছে। শায়লা ভয় কেঁপে উঠল, কিন্তু চোখ ছিল সেই সিঁড়ির দিকে। এটাই শেষ দ্বার। এরপর তারা ধীরে ধীরে নামতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে পাথর কাঁপছে, দেওয়ালের ফাঁক থেকে জল টপটপ করে ঝরে পড়ছে। অন্ধকার এতই গভীর যে মশালের আলো যেন গিলে নিচ্ছে তারা। নিচে পৌঁছে তারা এক বিশাল কক্ষ দেখতে পেল। কক্ষের মাঝখানে পাথরের স্তম্ভ, আর তার উপরে এক রহস্যময় বস্তু, অর্ধেক ভাঙা আর অর্ধেক উজ্জ্বল। বস্তুটা দেখতে মানচিত্রের মতোই, কিন্তু তার ভেতরে যেন প্রবাহিত হচ্ছে অদৃশ্য কোনো শক্তি।
অভিজিৎ সেই রহস্যময় বস্তুটির দিকে এগিয়ে গেল এবং তার চোখ ঝলসে উঠল আলোয়। এটাই শেষ মানচিত্র, আসল পথের দ্বার। হঠাৎ পুরো কক্ষ যেন গর্জে উঠল। অন্ধকার থেকে ছায়ারা বেরিয়ে এলো। এরা আগের মতো উপজাতি নয়, বরং আরো ভৌতিক, কিন্তু দেহে আগুনের দাগ। তাদের উপস্থিতি বাতাস জমাট করে দিল। রেনো দাঁতের দাঁত চেপে হাতে অস্ত্র তুলে নিল। এখন বুঝতে পারছি এরা পাহারাদার। ছায়ারা ধীরে ধীরে ঘিরে ধরছে তাদের। তাদের চলাফেরায় কোনো শব্দ নেই, কেবল বাতাসে চাপা গর্জন। আয়েশা তলোয়ার বের করল। চোখে ভয় নেই, আছে শুধু দৃঢ়তা। এটাই আমাদের শেষ পরীক্ষা। ছায়ারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। চারিদিক কেঁপে উঠল। অস্ত্রের আঘাতে অন্ধকার ছিঁড়ে গেল, কিন্তু প্রতিটা আঘাত যেন আবার নতুন ছায়া তৈরি করে তুলছে। তারা বুঝল এদের পরাস্ত করা যাবে না, কেবল এড়িয়ে যেতে হবে। অভিজিৎ তখন মানচিত্রের খণ্ড স্তম্ভের উপরে বসালো এবং মুহূর্তেই সেই আলো বিস্ফারিত হয়ে পুরো কক্ষ আলোকিত করল। আশ্চর্যজনকভাবে ছায়ারা থেমে গেল, গর্জনও মিলিয়ে গেল। স্তম্ভ কেঁপে উঠল, মেঝে ফেটে গেল, আর সেখান থেকেই ধীরে ধীরে উঠে এলো এক দরজা। প্রাচীন এবং পাথরে খোদাই করা, কিন্তু ভিতর থেকে অদ্ভুত সব আলো ঝলসে উঠছে ততক্ষণে। শায়লা কাঁপা গলায় ফিসফিস করল, এটাই শেষ দ্বার। দরজার উপরে খোদাই করা শব্দ। চারজন তখন দরজার সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে ভয়, কিন্তু তার চেয়েও বেশি দৃঢ়তা। রেনো রক্তাক্ত হাতে মুঠি বাঁধল। এখন আর পিছু হটার উপায় নেই। আয়েশা শীতল গলায় বলল, এসো আমরা শুরু করি। শেষ কিন্তু আমাদেরই করতে হবে। অভিজিৎ দরজার দিকে তাকালো। আলো তার চোখে প্রতিফলিত হচ্ছে, যেন সে আর নিজের মধ্যে নেই। অরণ্যের এক অংশ হয়ে গেছে সে। ধীরে ধীরে এসে দরজায় হাত রাখল। মুহূর্তেই সেই কক্ষের গর্জন আরো প্রবল হয়ে উঠল। চারপাশটা কেঁপে উঠল এবং বাতাসে তখন আগুনের ঝলকানি ধরা দিচ্ছে। দরজা খুলতে শুরু করল। অবশেষে অন্তিম দ্বার খুলে গেল। দরজার ওপার থেকে ভেসে এলো এক অদৃশ্য আলো, আর সঙ্গে এমন এক শব্দ যা মানুষেরও নয়, পৃথিবীরও নয়। চারজন একে অপরের দিকে তাকালো। তাদের মুখে ভয়, কৌতূহল আর নিয়তির ছাপ একসঙ্গে ধরা পড়েছে। আসলে তারা জানতো এই দরজা পেরোলে আর ফেরার পথ নেই, তবু তারা এগিয়ে গেল। দরজা পেরোনোর সঙ্গে সঙ্গেই তারা যেন অচেনা এক জগতে এসে দাঁড়ালো। না অরণ্যের গন্ধ, না গুহার স্যাঁতস্যাঁতে শীতলতা। চারপাশে শুধু এক অনন্ত আলো, যার রং প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। কখনো নীল, কখনো লাল, কখনো সবুজ। প্রতিটি রং যেন তাদের হৃদয়ের গভীরে ঢুকে যাচ্ছে। পায়ের নিচে মাটি আছে, অথচ যেন নেইও। যেন শূন্যের উপর দিয়ে তারা হাঁটছে, ধরে ভেসে বেড়াচ্ছে। চারপাশে ভাসছে অদ্ভুত প্রতীক, ঠিক যেন সেগুলো মানচিত্রেই আঁকা। প্রতীকগুলো ধীরে ধীরে একত্র হয়ে এক বিশাল চিত্র তৈরি করতে লাগলো। তারপর সেই চিত্রের ভেতর থেকে ভেসে উঠল এক আকৃতি। প্রথমে ঝাপসা, তারপর আস্তে আস্তে সেগুলো স্পষ্ট হয়ে উঠল, যেন এক প্রাচীন সত্তা, অর্ধেক মানুষ, অর্ধেক বৃক্ষ। মাথায় অদ্ভুত দীপ্তি, হাতে অসংখ্য প্রতীক ঝলমল করছে। সত্তা তাদের দিকে তাকালো না, কিন্তু তার কণ্ঠ প্রতিধ্বনির মতো চারপাশে ছড়িয়ে পড়ল। তোমরা এত দূর এসেছো, কিন্তু জানো কি আসল পথ এখানেই শেষ নয়? চারজন নিস্তব্ধ হয়ে দাঁড়ালো। অভিজিৎ ধীরে ধীরে ফিসফিস করল, এটা মানচিত্রের গন্তব্য। হঠাৎ আলো ফেটে বের হলো, আর তাদের সামনে ভেসে উঠল এক বিস্ময়কর দৃশ্য। অসীম শূন্যতার মাঝে ভাসছে এক স্বর্ণালী পদ্ম ফুল।
প্রতিটি পাপড়ি থেকে ঝরে পড়ছে দীপ্তি, যেন সে আলো শুধু চোখ নয়, ছুঁয়ে যাচ্ছে আত্মাকেও। শায়লা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ওই দেখো, ওটাই সোনার মায়াপদ্ম। তার চোখে তখন আনন্দের অশ্র। বহু শত কথার পর, বহু রক্তপাতের পর, এতগুলো মৃত্যুর পর অবশেষে তাদের সামনে প্রকাশ পেল সেই কিংবদন্তি। সোনার পদ্ম তাদের চোখের সামনে ধীরে ধীরে ঘুরছে। প্রতিটি পাপড়ির ভেতর থেকে বেরোচ্ছিল প্রতীক, যেগুলো মিলে তৈরি হচ্ছে মানচিত্রের সেই হারানো অংশটা। সত্তা বলে উঠল, এই হলো তোমাদের খোঁজের শেষ, কিন্তু জেনে রেখো, সোনার মায়াপদ্ম কোনো ধন নয়, কোনো অস্ত্রও নয়। এটা কেবল প্রতীক, সত্যের প্রতীক, মানুষের অন্তরে আলোর প্রতীক। আয়েশার নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। তার ঠোঁট তখনও কাঁপছে। তাহলে তাহলে এত রক্ত, এত লড়াই, তার মানে কি? সত্তার কণ্ঠ নিঃশব্দ বজ্রপাতের মতো নেমে এলো। যারা পদ্মকে ধন ভেবে খুঁজছে তারা তারা ছায়ায় পরিণত হয়েছে। যারা ভয়ে পালিয়েছে তারা অন্ধকারে মিলিয়ে গেছে। কেবল যারা হৃদয়ের আলোয় এগিয়েছে তারাই সত্য দেখতে পেরেছে। রেনু রক্তাক্ত কাঁধটা চেপে ধরল। চোখে ব্যথা আর ভীষণ রাগ মিশে আছে তার। সে আর পারছে না, তবুও মানে আমরা কিছুই পেলাম না? এত কষ্ট, এত লড়াই, সবে বৃথা? পদ্ম হঠাৎ জ্বলে উঠল। প্রতিটি পাপড়ি থেকে আলো ঝলসে বেরোলো। সেই আলো সরাসরি গিয়ে পড়ল রেনুর বুকের ভেতর। সে কেঁপে উঠল, চোখ বিস্ফারিত হয়ে গেল। সে যেন নিজের জীবনটাই দেখতে পেল। যুদ্ধ, রক্তপাত, ভয়, কিন্তু তার ভেতরের এক অদ্ভুত দৃঢ়তা। আলো মিলিয়ে যাওয়ার পর রেনুর মুখ শান্ত হয়ে এলো। সত্তা বলল, তোমরা কিছুই হারাওনি, তোমরা পেয়েছো নিজেদের। পদ্ম হলো আয়না, যা দেখায় মানুষের অন্তরের প্রকৃতি রূপ। অভিজিৎ ধীরে ধীরে এগিয়ে গেল। তার চোখে তখন অদ্ভুত এক নেশা, মাদকতা। আমি সব সময় ভেবেছিলাম মানচিত্র আমাকে গন্তব্যে নিয়ে যাবে। আসলে আসলে মানচিত্র আমাকেই গড়ে তুলছিল। আমি এখন বুঝতে পারছি। সে হাঁটু গিরে বসে পড়ল, যেন মায়াপদ্মকে এসে প্রণাম জানাচ্ছে। শায়লা চোখ মুছল। তার কণ্ঠ ভেসে উঠল, তাহলে আমাদের কাজ শেষ। সত্তার কাছ থেকে উত্তর এলো, পদ্মকে বাইরে নিয়ে গেলে আবার রক্ত ঝরবে, আবার ছায়ারা জন্ম নেবে। যদি এখানে রেখে যাও তবে পদ্ম অরণ্যের অন্তরে লুকিয়েই থাকবে, পদ্মকে রক্ষা করবে। চারজন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে আর ভয় নেই, আছে অদ্ভুত গভীর এক উপলব্ধি। আয়েশা মৃদু হেসে বলল, আমরা এত দূর এসেছি নিজের জন্য নয়, সত্যের জন্য। তাই পদ্ম এখানেই থাকবে। রেনু তার কথায় সায় দিয়ে মাথা নাড়ল। অভিজিৎ নিঃশব্দে সহমত হল। শায়লার চোখে জল, ঠোঁটে দৃঢ়তা। সোনার মায়াপদ্ম হঠাৎ বাতাসে ভাসতে লাগল। ধীরে ধীরে সে ফিরে গেল পাথরের স্তম্ভের দিকে। প্রতিটি পাপড়ি মুছে যেতে লাগল। আলো মিলিয়ে যাচ্ছিল আস্তে আস্তে। শেষমেশ সেখানে শুধু পড়ে রইল নিস্তব্ধতা আর শূন্য এক স্তম্ভ। ফের একবার দরজাটা গর্জে উঠল। চারপাশের আলো ম্লান হয়ে এলো। সত্তার কণ্ঠ শেষবারের মতো প্রতিধ্বনিত হলো, তোমরা অরণ্যের পরীক্ষা পার করেছ। মায়াপদ্ম সর্বদা তোমাদের ভেতরে জেগে থাকবে। এখন ফিরে যাও, ফিরে যাও। কথা শেষ হতে না হতেই চারিদিকে গভীর অন্ধকার নেমে এলো। পরক্ষণেই তারা দেখতে পেল তারা দাঁড়িয়ে আছে গুহার ভেতর।
এদিকে ততক্ষণে ভোর হয়ে এসেছে। দূরে পাখির ডাক, অরণ্যের নিস্তব্ধ শ্বাস, স্তম্ভ খালি, দরজা সিল করা, যেন কিছুই ঘটেনি কখনো। চারজন দীর্ঘক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর অভিজিৎ বলে উঠল, আমরা কিছুই নিয়ে যাচ্ছি না, অথচ আমরা সবকিছুই পেয়েছি। রেনু হাসল, হাসিতে ব্যথা ভরা আনন্দ। বলল, অন্তত এখন বুঝি অভিশাপ বাইরের ছিল না, ছিল ছিল আমাদের ভেতরে। আয়েশা সূর্যের আলোয় চোখ মুছে বাকিদের উদ্দেশ্যে বলল, এখন আমাদের ফিরতে হবে সত্য নিয়ে, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই। শায়লা সেই শুনে আয়েশাকে বলল, হয়তো প্রমাণের দরকার নেই, মায়াপদ্ম তো আমাদের ভেতরেই বেঁচে থাকবে। অরণ্যের গভীরতম গুহায়, যেখানে তারা আবিষ্কার করেছিল অন্তিম সত্য, সেখান থেকে বেরিয়ে আসার পর এক অদ্ভুত নীরবতা নেমে এলো চারপাশে। ততক্ষণে অবশ্য পূর্বাকাশে সকালের সূর্য অরণ্যের গায়ে আলো ফেলে নতুন দিনের সূচনার জানান দিয়ে দিচ্ছে। অরণ্য যেন বহু যুগের বোঝা নামিয়ে রেখে শান্তিতে গভীর নিঃশ্বাস ফেলছে। এদিকে তারা চারজন আবার হাঁটতে শুরু করলো, ফিরে চলল মানুষের পৃথিবীর দিকে। আয়েশার চোখে ক্লান্তি, শায়লার হাতে এখনো ধরা প্রাচীন প্রতীকের নোট, আর রেনুর দৃষ্টি জঙ্গলের অন্ধকারে, যেন শেষবারের মতো খোঁজ নিচ্ছে ছায়াগুলো সত্যি পিছু ছাড়ল তো। অভিজিৎ বাকিদের উদ্দেশ্যে ক্লান্ত স্বরে বলল, আচ্ছা, আমরা খুঁজতে এসেছিলাম ধন, কিন্তু ফিরে যাচ্ছি উত্তর নিয়ে নাকি আরো প্রশ্ন নিয়ে? এই প্রশ্নের জবাব বাকি তিনজনের কেউই দেয়নি। আসলে তাদের সামনে তখন কেবল একটাই পথ, ফিরে যাওয়া। কিন্তু ফিরে যাওয়া নতুন মানুষ হয়ে, কারণ সেই সোনার মায়াপদ্ম তাদের চোখে নয়, আত্মায় দীপ্ত হয়ে থাকবে। আর তাই এখান থেকেই শুরু হবে তাদের প্রত্যাবর্তন। দীর্ঘ ক্লান্তিকর দিন শেষে তারা যখন হেলিকপ্টারে চেপে অরণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন চারজনই নিঃশব্দে জানলা দিয়ে তাকিয়ে রইল। অসীম সবুজ সমুদ্রের মতো অ্যামাজন তাদের বিদায় জানাচ্ছে। কোথাও কোথাও নদী রূপুলি সাপের মতো আঁকা বাঁকা হয়ে বইছে, কোথাও ঘন অরণ্যের ছায়া গিলি নিয়ে যাচ্ছে সকালের আলোকে। সাও পাওলোতে নামার পর প্রত্যেকেই যেন বাস্তব দুনিয়ার ভিড়ে কিছুটা হকচকিয়ে গেছিল। আলো ঝলমলে শহরের কোলাহল, উঁচু ভবনের ছায়া, গাড়ির হর্ন, সবই যেন অরণ্যের নীরবতার ঠিক বিপরীত। তবুও এখানেই তাদের আলাদা হতে হলো। অভিজিৎ কলকাতার ফ্লাইট ধরবে, যাওয়ার আগে তিনজনের দিকে তাকিয়ে বলল, আমরা চারজন একসঙ্গে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি সেটা কেউ বিশ্বাস করবে না। তবু আমাদের প্রত্যেককে এই অভিজ্ঞতাই নতুন পথে ঠেলে দেবে। আমি হয়তো কাগজ কলমে কিছু তুলে ধরতে পারবো। আয়েশা হাসল ম্লান মুখে। তুমি পারবে, তোমার লেখা মানুষের চোখ খুলে দিতে পারে। রেনো তখন অভিজিতের কাঁধে হাত রেখে বলল, আর যদি কেউ বিশ্বাস না করে তাতে ক্ষতি নেই, আমরা জানি আমরা কি দেখেছি। শায়লা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখেও অদ্ভুত দৃঢ়তা। বিমানবন্দরের সেই মুহূর্ত যেন চিরস্মরণীয় হয়ে থাকলেও তাদের সব্বার কাছে। এরপর টানা 2 দিনের বিমান যাত্রা পেরিয়ে অভিজিৎ অবশেষে পা রাখল কলকাতায়। শহরের ব্যস্ততা, বইয়ের দোকান, কলেজ স্ট্রিটের কোলাহল সবই তার পরিচিত, অথচ সবই যেন কেমন নতুন লাগছে তার। ঠিক যেমন আগে লে থেকে ফেরার পর সে অনুভব করেছিল।
ফেরার পরদিনই সে সোজা চলে গেল দক্ষিণ কলকাতার তাদের রিসার্চ অ্যাপার্টমেন্টে অন্বেষার সাথে দেখা করতে। ছোট্ট ঘরে বই আর নথিপত্রে ভরা। অন্বেষা গভীর মনোযোগ দিয়ে গবেষণা করছে। অভিজিৎ দরজায় দাঁড়াতেই অন্বেষা অবাক হয়ে তাকালো। তুমি কেমন আছো? কবে ফিরলে? অভিজিৎ চেয়ার টেনে তার সামনেই বসল। তারপর থেমে থেমে পুরো ঘটনা বলা শুরু করলো। আমাজনের অন্ধকার, উপজাতি, ছায়াদের আক্রমণ, হারানো মানচিত্র, শেষদ্বার এবং সবশেষে সেই সোনার মায়াপত্র। অন্বেষা একটিও কথা না বলে পুরোটা শুনল। শেষ হওয়ার পর গভীর শ্বাস ফেলে বলল, তাহলে আসল সত্য মানুষের ভেতরের অন্ধকার আর আলো নিয়ে। সেটা তো আবার প্রমাণ পেলে। অভিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, মায়াপদ্ম আসলে প্রতীক। আমি চাই এই অভিজ্ঞতা কেবল গল্প হয়ে না থেকে গবেষণা নিবন্ধের রূপ নিক। হয়তো এতে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। অন্বেষার চোখে গর্বের ঝিলিক দেখা দিল। সে সামনে এগিয়ে এসে বলল, তাহলে লিখে ফেলো, আমি তোমায় সাহায্য করব কাঠামো তৈরি করতে। এভাবেই শুরু হলো অভিজিতের গবেষণা নিবন্ধ। প্রতিটি বাক্যে সে শুধু অভিজ্ঞতা লিখছিল না, বরং তুলে ধরছিল মানুষের আত্মার এক গভীর উপলব্ধি। অন্যদিকে আয়েশা ফেরার পর সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়েছে। প্রত্নতত্ত্ব বিভাগে নতুন প্রজেক্ট, অগণিত কাগজপত্র, সভা, সেমিনার সবই যেন তাকে আবার ব্যস্ত করে তুলল। কিন্তু ভেতরে ভেতরে সে জানত অরণ্যের শেখা পাঠ তাকে অন্তর থেকে বদলে দিয়েছে। এখন তার চোখে প্রতিটি প্রাচীন প্রতীক, প্রতিটি ধ্বংসাবশেষ কেবল ইতিহাস নয়, বরং মানুষের অন্তরের সঙ্গে যুক্ত এক রহস্য। রেনো কিছুদিন পর আবারও পাড়ি দিল আমাজনের উদ্দেশ্যে। সে বিভিন্ন এনজিও ও স্থানীয় সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উপজাতিদের নিরাপত্তা, অধিকার আর সংস্কৃতি রক্ষায় এগিয়ে এলো। আগে সে শুধুই যোদ্ধা ছিল, এখন সে অভিভাবক। তার চোখে আর আগের মতো শুধু রক্তপাতের ঝিলিক নেই, বরং আছে গভীর মানবিকতার ছাপ। শায়লা ফিরে এসে নতুন গবেষণায় নিমগ্ন হলো। ভাষার প্রতীক, উপজাতির চিহ্ন, হারানো লিপি, সবকিছুর মধ্যে সে দেখতে শুরু করলো অদৃশ্য যোগসূত্র। অরণ্যে পাওয়া প্রতীক আর সোনার মায়াপদ্মের আলো তার গবেষণার নতুন দিক খুঁজে দিল। সে দৃঢ় প্রতিজ্ঞ হলো এই ভাষা চিহ্নের রহস্য ভেদ করতে হবে তাকে, এবং একদিন পৃথিবীর সামনে এসে তুলে ধরবে নতুন অধ্যায়। দিন কেটে যায় মাসও। চারজন আলাদা আলাদা পথে হাঁটলেও তারা জানতো তাদের ভেতরে চিরকাল জেগে থাকবে সেই অভিজ্ঞতা। কখনো রাতে অভিজিৎ জানলার পাশে বসে লেখার সময় অরণ্যের গন্ধ পাবে। আয়েশা কখনো পুরনো পাথরের প্রতীক ছুঁয়ে হঠাৎ মায়াপদ্মের দীপ্তি মনে করবে। রেনো উপজাতিদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের চোখে সেই আলো খুঁজবে। আর শায়লা প্রতিটি অজানা প্রতীকী খুঁজে পাবে নতুন মানে। তাদের কাছে আমাজন শুধু একটা জায়গা নয়, এক সত্যি, এক স্মৃতি, এক শিক্ষা। হয়তো বাইরের পৃথিবী কখনোই জানবে না তারা কি দেখেছিল। কেউ বিশ্বাস করবে, কেউ বলবে কিংবদন্তি, কিন্তু তারা জানে সেই সোনার মায়াপদ্ম কোনো ধন নয়, আদতে মানুষের অন্তরের সত্যের প্রতীক। এবং সেই সত্যকে তারা উপলব্ধি করতে পেরেছে। এই বা তাদের জীবনে কম কি? নমস্কার। শেষ হলো রনিত ভৌমিকের কলমে সোনার মায়াপদ্ম। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভালো থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।